আচ্ছা, আজকে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলটা খোলার চেষ্টা করব। যেহেতু আমার অ্যাকাউন্ট, আমার মোবাইল নাম্বার, আমার মেল যা আছে সবগুলোতেই আমরা মোটামুটি ইউজ করে ফেলছি ক্লাসে, মানে ক্লাস নেওয়ার পারপাসে যেহেতু ইউজ করা হয়েছে, আমার একটু আপনাদের হেল্প লাগবে এই অ্যাকাউন্টগুলো খোলার ক্ষেত্রে। আপনাদের নাম্বারগুলো দিয়ে আমার একটু সাহায্য করবেন। কারণ ইনস্টাগ্রাম লগ ইন লেখা যদি আমি গুগলে সার্চ করি, আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে আসলো। হ্যাঁ, এখন বেটার এক নাম্বার দিয়ে একটা খোলাই বেটার। কারণ দেখা যায় যে আপনি এক নাম্বার দিয়ে 10টা অ্যাকাউন্ট খুলছেন। হ্যাঁ, খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু খুলছেন পরবর্তীতে দেখা যাবে যে একটা লগ ইন করতে যায় আরেকটাতে লগ ইন করতেছেন, একটা লগ ইন করতে চাইছেন আরেকটাতে লগ ইন হইতেছে। তখন আপনি নিজেই বিরক্ত হবেন। এই কারণে হয় মেইল ইউজ করবেন, একটা মেইল একটা অ্যাকাউন্টের জন্য, বা একটা মোবাইল নাম্বার একটা অ্যাকাউন্টের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ফেসবুকের সাথে অলওয়েজ ইনস্টাগ্রাম কানেক্টেড থাকে। আপনি যখন মোবাইল দিয়ে করেন বা ল্যাপটপ দিয়ে করেন, আপনার যদি ডিভাইসের ভিতরে ফেসবুকটা লগ ইন থাকে, আপনি যখন ইনস্টাগ্রামে ঢুকবেন অটোমেটিক বলবে যে কন্টিনিউ উইথ ফেসবুক। মানে আপনার ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো অটোমেটিক সে নিয়ে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা করে দিবে। বুঝতে পারছেন? মানে অটোমেটিক ইনফরমেশন সিঙ্ক করে দিবে। মানে একটা কোম্পানির ভিতরে সিঙ্ক জিনিসটা কি, ধরেন একটা কোম্পানির ৩-৪টা প্রোডাক্ট আছে, কারণ আপনি একটা কোম্পানির একটা প্রোডাক্ট ইউজ করেন, কিছুদিন পরে আপনি আরেকটা প্রোডাক্ট নিছেন। এখন ওই কোম্পানির কাছে আপনার ইনফরমেশন আগে থেকেই আছে, ওই এক নাম্বার যে প্রোডাক্টটা নিয়েছেন ওই প্রোডাক্টের ইনফরমেশন, ওই প্রোডাক্টের মাধ্যমে আপনার ইনফরমেশনটা নেওয়া আছে। তো ওই ইনফরমেশন যেটা আছে সে দ্বিতীয় যে অ্যাপটা নিতেছেন আপনি বা যেই সার্ভিসটা নিতেছেন তার থেকে, সে অটোমেটিক ওই ইনফরমেশনটা ওই অ্যাপের ভিতরে দিয়ে দিতেছে। এটা আমরা বলছি সিঙ্ক করে দেওয়া। বুঝতে পারছেন বিষয়টা? তো এস এম এস মেটার ভিতরে যেহেতু ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই যে অ্যাপগুলো যেগুলো আছে, আপনি যখন কন্টিনিউ ফেসবুক দিবেন দেখবেন এই ফেসবুকে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন অটোমেটিক আপনার ইনস্টাগ্রামে সিঙ্ক হয়ে যাবে। তখন ওই জায়গাতে আপনার তেমন কোনো কাজ করতে হয় না। কিন্তু আমরা এই জায়গাতে কেন দেখতেছি, এই জায়গাতে দেখতেছি এমন হইতে পারে আপনার ক্লায়েন্টের ফেসবুক আছে বাট ইনস্টাগ্রাম নাই। আপনি তখনও চাইলে ইনস্টাগ্রাম লগ ইন করে ওই ওর ফেসবুক আইডিটা লগ ইন করে আপনি ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারেন, কিন্তু এমন হইতে পারে সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না। তখন কিন্তু আপনার ম্যানুয়ালি অ্যাকাউন্টটা খুলতে হবে। তো ম্যানুয়ালি কিভাবে করবেন ওইটা আমি দেখাই যাচ্ছে, ওইটা কোনো ব্যাপার না, ওইটা জাস্ট কন্টিনিউ ফেসবুক দিলে অটোমেটিক অ্যাকাউন্ট সেট আপ হয়ে যায়। ঠিক আছে, ওইটাতে কঠিন কিছু নাই। এবার যদি আমরা এদিক থেকে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করি, ধরেন লগ ইন ইনস্টাগ্রামে ক্লিক করলাম, আমার লগ ইন পেজে নিয়ে যাবে। এবার দেখেন আমার 3টা প্রোফাইল দিচ্ছে। এই 3টা প্রোফাইল হচ্ছে আমার এদিকে আগে থেকে লগ ইন করা হয়েছিল, বর্তমানে এগুলো লগ আউট আছে। এখন আমি চাইলে এদিক থেকে লগ ইন করতে পারি, পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি লগ ইন করতে চাচ্ছেন না, আপনি নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করবেন হচ্ছে সাইন আপ। সাইন আপে গিয়ে আপনি কি করবেন, মোবাইল নাম্বার দেন, কারোর একটা মোবাইল নাম্বার বলেন, 01, অ্যাক্সেস দিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা, আপনার এটা ডাবল নাম্বার আছে? বাহ, আচ্ছা, 0919055। মেল দিতে পারবেন? আচ্ছা থাক, দেখি। আমরা ওই যে পেজের নাম কি দিছিলাম? ক্লথ জোন। এই পাসওয়ার্ড কেউ দিবেন না কোনো সময়, আমি এটা মনে রাখার জন্য জাস্ট দিছি। এরকম পাসওয়ার্ড কখনো দিবেন না। এই যে দেখেন এদিকে একটা ইরর দিতেছে কি, আমি সাইন আপে ক্লিক করতেছি কিন্তু সাইন আপটা কাজ করতেছে না। এটা হচ্ছে তাদের ব্যাক এন্ডের সমস্যা। ফেসবুকের আপনি বিভিন্ন জায়গাতে, ফেসবুক বা মেটার যে কোনো জায়গাতে কাজ করতে গেলে দেখবেন যে কিছু কিছু জিনিস কাজ করে না। তখন কি করবেন? তখন হয় রিলোড দিবেন, মোবাইলে যদি থাকেন তাহলে ওই অ্যাপটা অফ করে দিবেন, একদম ফুল অফ করে দিবেন। অফ করে আবার ঢুকবেন,
আবার ঢুকে আবার কাজ করা শুরু করবেন। এখন আবার কি করতে হবে, এখন আবার কন্ট্রোল আর দিয়ে আবার রিলোড দিতে হবে, রিলোড দিলে এই দেখেন হয়তো নেটওয়ার্কটা ঠিক করে কাজ করতেছে না, নেটওয়ার্ক তো ঠিক আছে। আবার রিলোড দেন, রিলোড দিয়ে বারবার আপনার রিলোড দিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই। এইসব জায়গাগুলোতে একটু হালকা হালকা বাগ আছে, তারা হয়তো তারা এগুলো ফিক্স করবে। যেমন দেখেন লোডই নিতেছে না এটা, নেটওয়ার্ক তো ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেও কাজ করলাম। অ্যানালিটিক্স তো লোড নিয়ে নিচ্ছে, ইনস্টাগ্রামের সার্ভার সমস্যা, মানে সব কাহিনী আপনাদের সাথেই হয়। আচ্ছা আমরা একটা কাজ করি, ব্রাউজারটারে ক্লোজ করে দিই। instagram.com। একটা প্রোফাইল সেটআপ করতে গেলে সবসময় খেয়াল রাখবেন, আমরা ফেসবুকে যে জিনিসগুলো চাই না আসছে ওই জিনিসগুলো সবগুলো প্রোফাইলের ভিতরে থাকতে হয়, একটা আদর্শ প্রোফাইল করতে গেলে আর কি। কারণ ধরেন আপনি এই জিনিসটা করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টের কাছে ইয়ে আছে, অ্যাকাউন্ট লগ ইন আছে, মানে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে আপনার কাছে, তখন আপনি জাস্ট লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট চাইবে, মানে ফেসবুকে লগ ইন করতে বলবে, যে অ্যাকাউন্টে লগ ইন করবেন ওই অ্যাকাউন্টে সিঙ্ক করে দিবে অ্যাকাউন্টটা। যেমন এদিকে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট নিয়ে নিছে, আমার যে মেইন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটার এদিকে নিয়ে নিছে, যে কন্টিনিউ চাপ বানানো, মানে এই যে আমার যে অ্যাকাউন্টটা এদিকে লগ ইন আছে ওই অ্যাকাউন্টটাই এদিকে লগ ইন হয়ে যাবে কিছুক্ষণ পর আমি এদিকে ক্লিক করবো। কারণ এটা দেখে তো আসলে লাভ নাই, আপনারা ওই জিনিসটা দেখানো দরকার। সাইন ইন 0 গত ক্লাসেও কিন্তু আমরা এই জায়গাতে আটকাইছিলাম। লগ ইন না হয় তাহলে আমার অ্যাকাউন্ট দিয়ে দেখা দিতে হবে আর কি, কিছু করার নেই আর। এটা হচ্ছে যে আপনার রিকোয়েস্টই পাঠাইতেছে না, বাটনটাতে ক্লিক করতেছি বা বাটন রিকোয়েস্ট পাঠাইতেছে না। আর চলেন সময় নষ্ট করে লাভ নাই, আমাদের এগুলো দিয়েই লগ ইন করি। এই যে দেখেন এই পাশে হচ্ছে আমার, আচ্ছা এই যে প্রোফাইলটা দেখতেছেন এই প্রোফাইলটা একটা বিজনেস প্রোফাইল, হ্যাঁ। বিজনেস প্রোফাইলটা কি,
একটা হচ্ছে আপনার জেনুইন বা নরমাল প্রোফাইল, আর একটা হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল বা যেটা আমরা বলতেছি প্রফেশনাল প্রোফাইল। আপনি নরমাল প্রোফাইল আর প্রফেশনাল প্রোফাইলের ভিতরে ডিফারেন্স এতটুকুই যে নরমাল প্রোফাইলটারে আপনি লক করতে পারতেছেন, আর প্রফেশনাল প্রোফাইল যেটা আছে এটা আপনি লক করতে পারেন না। ওইটা হচ্ছে মানুষের কাছে বেশি রিচ করে, আর আপনার যে নরমাল প্রোফাইল যেটা আছে এটা মানুষের কাছে কম রিচ করে। বিষয়টা বুঝতে পারছেন? এবার দেখেন এদিকে আমি যে ইনফরমেশনগুলো দিছি ওইটা হচ্ছে আমরা যদি প্রোফাইলটা খুলতাম সেক্ষেত্রে আপনি অনেক ভালো করে বুঝতে পারতেন। আমরা যদি একটু এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে আসলে দেখেন আপনি যখন প্রোফাইলটা খুলবেন মানে কন্টিনিউ উইথ ফেসবুক যদি দেন, কন্টিনিউ উইথ ফেসবুক দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি প্রথম যে ইন্টারফেসে আসছি ওই ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনার প্রোফাইলের এডিট অপশন, এডিট প্রোফাইলে আসলাম আমি, এই এডিট প্রোফাইলে আসবেন। আসার পরে আপনার এই নামটা তো আপনার ফেসবুক থেকেই নিবে, যেহেতু আপনি কন্টিনিউ উইথ ফেসবুক করছেন, এটা ফেসবুক থেকে ইউজার নেমটা নিয়ে নিছে, নামটাও আপনার ফেসবুক থেকে নিয়ে নিবে। আপনার যদি ছবি চেঞ্জ করা দরকার হয় তাহলে আপনি এদিক থেকে চেঞ্জ ফটো দিয়ে ক্লিক করে আপনি আপনার ছবি চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে আপনার বায়ো, আপনি কি কাজ করেন না করেন এই জিনিসটা সুন্দর করে আপনি লিখবেন। বুঝতে পারছেন? ফেসবুকে যেমন আপনারা লিখে আসছেন যে আপনি কি কাজ করেন না করেন ওই জিনিসটাই সেম টু সেম এই জায়গাতে লিখে দিবেন। এরপর হচ্ছে জেন্ডার, আপনি যদি মেল হন তাহলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, এটা হচ্ছে আপ টু ইউ। এরপরে দেখেন এদিকে আমার বেসিক ইনফরমেশন যেগুলো আছে এই ইনফরমেশনগুলো শেষ। এখন একটা জিনিস দেখেন, এই জায়গাতে আমি যদি কার্সারটা আনি আমার এদিকে বলতেছে যে এদিকে কাজ করতে পারবো না। এদিকে কেন কাজ করতে পারবো না? কারণ আমার যদি ওয়েবসাইট লিঙ্ক করতে হয় ইনস্টাগ্রামে সেক্ষেত্রে হচ্ছে আমার মোবাইল থেকে কাজ করতে হবে। ইনস্টাগ্রামের কিছু জিনিস হচ্ছে আমার ল্যাপটপ থেকে কাজ করতে হয়, কিছু জিনিস আমার মোবাইল থেকে কাজ করতে হয়। তো আমি যদি ওয়েবসাইট অ্যাড করতে হয় আমার ওয়েবসাইটটা কোন দিক থেকে অ্যাড করতে হবে? মোবাইল থেকে অ্যাড করতে হবে। এদিকে নিচে দিয়ে লেখা আছে যে তুমি যদি আমার তুমি যদি ইয়ে করতে চাও, লিঙ্ক করতে চাও, তাহলে ওয়েবসাইটটা তুমি মোবাইল থেকে কানেক্ট করো। তো মোবাইল থেকে যখন আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন দেখবেন যে ওইদিকে আপনার লিঙ্ক কানেক্ট করার একটা অপশন দিবে। এবার দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে কি হবে? প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে দেখবেন যে আপনার এই জায়গাটা প্রথম দিকে আমারটা তো প্রফেশনাল অ্যাকাউন্ট অলরেডি করা আছে, কিন্তু আপনি যখন থাকবেন তখন এটা নর্মাল প্রোফাইল থাকবে, ওই জিনিসটা সেট আপ করবেন, করার পরে প্রফেশনাল অ্যাকাউন্টে আসবেন। প্রফেশনাল অ্যাকাউন্টে আসে এদিকে আপনারা বলবে যে মানে ইয়াটা প্রফেশনাল মোডটা অন করার জন্য প্রফেশনাল মোডটা অন করে দিবেন। অন করে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন ওই ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আপনাদের ক্যাটাগরি যদি হন ডিজাইনার তাহলে গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, ডিজাইনার আছে। এরপরে ধরেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি কারণ ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখছি, ডিজিটাল মার্কেটিং এর কোনো ক্যাটাগরি নাই বা মার্কেটিং ক্যাটাগরি আছে। তো ওইরকম ভাবে আপনি যে নিশটা নিয়ে কাজ করেন বা যে জগৎটা নিয়ে কাজ করেন ওই জিনিসটা আপনি এদিকে দিয়ে দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? এরপর হচ্ছে মেইল, আপনারা কিভাবে কানেক্ট করতে পারে এই জিনিসটা এদিকে দিবেন। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনার থাকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে পারেন। এটা আমার ফেসবুকে কানেক্ট করা আছে এই কারণে আমি এদিকে কানেক্ট করিনি, এটা কানেক্টেড আছে। এরপর যদি আপনার মোবাইল নাম্বার থাকে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন। এটা কি কলের জন্য দিবেন না টেক্সট করার জন্য দিবেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা কি আপনার অ্যাকাউন্টে শো করবে কি করবে না এই জিনিসটা আপনি দিক থেকে সিলেক্ট করে দিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা হয়েছে এতটুকু? এদিকে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এতটুকুই। হ্যাঁ, এরপরে দেখেন ক্রিয়েটর টুলস আর কন্ট্রোল, এই বিষয়গুলো আসলে আমাদের কোনো কিছু না, এগুলো হচ্ছে যারা এই জিনিসটা ইউজ করে। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি করতে হয় তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ক্রিয়েটর জিনিসটা কি? এদিকে হচ্ছে যারা ক্রিয়েট করে কন্টেন্টগুলো, যারা ক্রিয়েট করতেছে ওই কন্টেন্টগুলো ক্রিয়েটর বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হয়, তাদের বিভিন্ন ধরনের টুলস যেমন আপনাদের ইয়ে আছে কপিরাইট ম্যানেজার আছে, মিউজিক রাইট ম্যানেজার আছে, ওই বিষয়গুলো এই জায়গার ভিতরে ইন্টিগ্রেট করা আছে। এরপরে দেখেন অ্যাকাউন্ট প্রাইভেসি পলিসি। অ্যাকাউন্ট প্রাইভেসি পলিসি যেহেতু আপনি কন্টিনিউড ফেসবুক দিয়ে কানেক্ট করছেন আপনার ওই এক ফেসবুকের যে প্রাইভেসি গুলো আছে এই প্রাইভেসি গুলো এদিকে চলে আসবে। এটা বুঝতে পারছেন? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি ফেসবুক আপনার লক করা থাকে আপনি এদিক দিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু এটা প্রফেশনাল মোড কনভার্ট করা যায় না। বুঝতে পারছেন? দুই দিকেই আপনার প্রফেশনাল মোড থাকতে হবে। আর প্রফেশনাল মানুষরা তো দুই দিকেই প্রফেশনালি থাকবে, আপনি একদিকে লক আর একদিকে প্রফেশনাল এরকম হয়ে তো লাভ নেই। যদি আপনার মনে হয় যে আমার প্রাইভেট একটা অ্যাকাউন্ট দরকার তাহলে আপনি প্রাইভেট আলাদা করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। বিষয়টা বুঝতে পারছেন? আর এই বিষয়গুলো একটু নিজেরা নিজেরা দেখে নেবেন, এগুলো বোঝানো তেমন কোনো কিছু নাই। এবার একটা প্রোফাইল দেখতে কেমন হয় ওই জিনিসটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ধরেন ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো আমরা যখন সেট আপ করি তখন একটা জিনিস আমি বারবার আপনাদেরকে বলছি যে একটা থিম ধরে নিতে হয়, যে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতেছেন, কোন নিশটা নিয়ে কাজ করতেছেন, এই জিনিসটার একটা নিশ ধরে নেবেন যে আপনি কোন জিনিসটা করতেছেন। ধরেন আপনি ট্রাভেল এজেন্সির একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলছেন, এখন ধরেন আপনি এটার ভিতরে ট্রাভেল এজেন্সিরও ছবি দিতেছেন, আপনি গানেরও ছবি দিতেছেন, আপনি নাচেরও ছবি দিতেছেন, আপনি সবই দিতেছেন। আমি বলতেছি না দিতে পারবেন না, একটা আছে যে মানে পরিমিত দেওয়া, আরেকটা হচ্ছে ধুমাইয়া দেওয়া, সব ইচ্ছা মতো দেওয়া।
আপনি যখন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার ওই প্রফেশনাল অ্যাকাউন্টটা অবশ্যই প্রফেশনাল ভাবে থাকতে হবে। যদি আমরা কিছু অ্যাকাউন্ট দেখার চেষ্টা করি, ধরেন ফুড রিলেটেড যদি আমরা কোনো অ্যাকাউন্ট দেখি, নেটওয়ার্ক স্লো, দেখেন এই প্রোফাইলটা যদি আমরা দেখি, এদিকে দেখেন লোগোটা যে দিছে তারা, লোগোটাতে আসলে কি দিছে তারা, তারা এদিকে এই যে লোগোটা দিছে এই জায়গাতে তারা তাদের নিজের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটার সাথে মানুষের কানেক্ট করার চেষ্টা করছে। কারণ এই প্রোফাইলের ভিতরে আপনি কি কি দিতে পারেন, প্রোফাইলের ভিতরে আপনি নিজের ছবি দিতে পারেন, আপনার ব্র্যান্ড লোগো দিতে পারেন, আপনার নিজের পার্সোনাল যদি কোনো লোগো থাকে নিজের পার্সোনাল লোগো, ওই পার্সোনাল লোগোটা আপনি দিতে পারেন। ঠিক আছে, এখন ওনারা কি করছে, তারা হচ্ছে তাদের যে নিজের ব্র্যান্ড লোগো আছে ওই ব্র্যান্ড লোগোটা তারা ইউজ করছে। ব্র্যান্ড লোগো আপনি কিভাবে দিবেন, ব্র্যান্ড লোগো এমন ভাবে দিতে হবে যেটা মানুষের চোখে পড়ে। এখন এই যে পিছনে যারা ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার দিছে, হলুদ কালার দেওয়ার কারণ কি কেউ বলতে পারবেন? হলুদ কালারটা মানুষের তুলনামূলক অন্য কালার থেকে চোখে পড়ে বেশি। এখন বলতে পারেন লাল কালার দেয় নাই কেন, লাল কালার তো আরো বেশি চোখে পড়ে, কিন্তু লাল কালারটা আমাদের নেগেটিভিটি প্রকাশ করে, হলুদ কালারটা আমাদেরকে পজিটিভিটি প্রকাশ করে। সবুজ হলুদ এগুলো হচ্ছে আমাদের পজিটিভিটি প্রকাশ করে, আর লাল কালো এগুলো হচ্ছে নেগেটিভিটি প্রকাশ করে। ঠিক আছে, এখন ধরেন আমি লাল কালো শার্ট পরে রয়েছি, আপনার যদি আমি যদি আপনার সাথে আস্তে আস্তে কথা বলি, দেখবেন যে আপনি আমার এই কাপড়ের যে একটা প্রভাব আছে ওইটার কারণে আপনিও মানে দুঃখ প্রকাশ করবেন না আমার সাথে। কিন্তু আমি যদি একটু উচ্ছ্বসিত অন্য কালারের কাপড় পরে হাসি খুশি থাকি, দেখবেন যে আপনি আরো বেশি হাসি খুশি হয়ে গেছেন। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে কালার সাইকোলজি, এগুলো নিয়ে একটু পড়ালেখা করেন। এবার দেখেন আমি যদি প্রোফাইলটা নিচের দিকে যাই, আপনি দেখবেন যে সবগুলো জিনিস একই রকম, মানে তাদের নিশটা কি, তাদের নিশটা হচ্ছে ফুড, তাদের পুরোপুরি নিশটা হচ্ছে ফুড। তারা ফুডের বাইরে কোনো কিছু করে না, এদিকে ফুডের বাইরে কোনো কিছু আছে, তারা ফুডের বাইরে কোনো কিছুই করে না। এবার দেখেন এই জায়গাতে তারা জিনিসটা সাজাইছে, তারা কিভাবে সাজাইছে এগুলো, তাদের এই ওয়ার্ড তো আর আমি বুঝি না, সামথিং কিছু একটা মানে লেখা রাখছে, এই অনুযায়ী তারা সাজাইছে। এখন ধরেন আপনি কোনো একটা কোম্পানির মার্কেটিং করতেছেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছেন, ওনারা হয়তো ধরেন বিভিন্ন ধরনের লেডিস ড্রেস নিয়ে কাজ করে। এখন আপনি কি করতে পারেন, এই জায়গাটার ভিতরে ওনাদের মেয়েদের যতগুলো ড্রেসের ক্যাটাগরি তাদের আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করে আপনি এই জায়গাতে দিয়ে রাখতে পারেন। একদম বেরিয়ে গেছে, নেটওয়ার্ক স্লো যার কারণে এরকম ফাইজলামি করতেছে। আমার এদিকে কি মনিটর কি আপনি সবকিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে দেন এই জায়গাটার ভিতরে আসলে আমরা কি করি, এই জায়গাটার ভিতরে আমরা করি কি, মানে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে আমাদের প্রোডাক্ট গুলার খুব সুন্দর করে মানে একটা স্টোরের মতো বানাই, যে এই জিনিসগুলো আছে, বা আপনার যদি রিভিউ থাকে রিভিউ গুলো আপনি সুন্দর করে রাখতে পারেন। আপনি যে নিশটা নিয়ে কাজ করতেছেন ওই নিশের ভিতরে যা যা ইনফরমেশন আছে বা যত ধরনের কন্টেন্ট আপনি বানাইতে পারেন সব এই জায়গার ভিতরে সুন্দর করে নাম দিয়ে সেপারেট করে করে আলাদা করে রেখে দিতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে আপনার মেইন পার্ট, আপনি এই জায়গাটা যদি সুন্দর করে সাজাইতে পারেন, মানে আমার মনে হয় যে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। এদিকে আমরা একটা কভার এড করতে পারি, ধরেন আপনি এদিকে ধরেন আপনি ধরেন আমি সকালবেলা একটা হসপিটালের কাজ করছি, এই কারণে মাথার ভিতরে হসপিটাল ঘুরতেছে, ধরেন হসপিটালের কোনো একটা রোগীর রিভিউ আছে আপনার কাছে, তো আপনি এই রিভিউ সেকশনটা এদিকে এই সেকশনটার নাম দিতে পারেন রিভিউ। ঠিক আছে, তারপরে এই যে কভারটা আছে এই জায়গাতে কভারটার ভিতরে এমন একটা ইমেজ দিতে পারেন যেটা দিয়ে আপনি বুঝেছেন যে রিভিউ টাইপ কিছু আছে এদিকে। এরপরে এটার ভিতরে যখন আমি ক্লিক করব তখন ধরেন আপনি 500 600 বা 10 12টা আপনি রিভিউ একসাথে দিয়ে রাখলেন, এরকম আমি ক্লিক করতেছি, আমি কাস্টমারের রিভিউ দেখতেছি, তখন আপনার যে নতুন ক্লায়েন্টটা আপনার প্রোফাইলে আসলো তার বিশ্বস্ততা বাড়বো না দিকে, যে আপনি আসলেই কাজ করতেছেন বা আপনার প্রোফাইলটা আসলে ঠিকঠাক করে কাজ করতেছে, এরকম একটা বিশ্বস্ততা আসবে না? আসবে কি না? তো ওই জিনিসটাই আমাদের মেইন বিষয়, যে আমরা মানুষের বিশ্বস্ততা অর্জন করতে চাই। প্রোফাইল এই যে সোশ্যাল মিডিয়া যত কিছু আমরা করি, আমাদের সোশ্যাল মিডিয়ার মেইন কাজটা হচ্ছে যে মানুষের ভিতরে একটা বিশ্বাস ক্রিয়েট করা, ট্রাস্ট বিল্ড করা। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মেইন বিষয়টাই হচ্ছে এটা, যে ট্রাস্ট বিল্ড করা, তার মাধ্যমে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করি। প্রথম দিন বলছি যে ডিজিটাল মার্কেটিং, আপনি যখন কোনো জব ইন্টারভিউ দিতে যাবেন ডিজিটাল মার্কেটিং এ তাদের ফার্স্ট কোশ্চেন হয় যে ডিজিটাল মার্কেটিং কেন করা হয়।
ডিজিটাল মার্কেটিং করা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। বুঝতে পারছেন? অনেকে বলে যায় সেলস বানানোর জন্য, এই করার জন্য, সেই করার জন্য। আপনার যদি ব্র্যান্ডই না চিনে আপনার সেলস আলটিমেটলি পারবেন না। তো আমাদের মেইন বিষয় হচ্ছে সেলস করা। এখন ধরেন এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা চাইলেই কিন্তু তাদের কত লাইক ফলোয়ার আছে, তাদের পোস্ট আছে 5446টা, ফলোয়ার আছে 9 লাখ প্লাস, ফলোয়িং আছে 3000 প্লাস। তো এই যে তাদের একটা কাস্টমার বেজ আছে, তারা চাইলে কি এখন একটা বিজনেস করতে পারে না? এই যে এই প্রোফাইলটা দিয়ে কিন্তু তারা একটা বিজনেস শুরু করতে পারে, তাদের ফুড রিলেটেড একটা বিজনেস করতে পারে। এস এম এস এই প্রোফাইলটার জায়গায় যদি অন্য একটা প্রোফাইল হয়, যেমন ধরেন হইতে পারে কোনো ওয়ালেট, ওয়াচ বা চশমা, মানে গ্লাসেস, এরকম টাইপ যদি কোনো বিজনেস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোফাইলগুলো দিয়ে তারা সেল জেনারেট করতে পারে, কারণ তাদের হিউজ একটা ক্লায়েন্ট বেজ আছে। এখন কথা হচ্ছে, আপনার এই যে ফলোয়ার গুলো আছে, ইনস্টাগ্রামের কাজ করতে গেলে দেখবেন যে আপনার প্রোফাইল কিন্তু সেট আপ করতে হবে না। প্রোফাইল কিন্তু কাস্টমার, আপনার যে ক্লায়েন্ট আছে উনি আগে থেকে সেট আপ করে রাখছে। ক্লায়েন্ট আপনার কাছে কি করতে আসবে? ক্লায়েন্ট আসবে আপনার কাছে এই যে ফলোয়ারটা গেইন করতে আসবে। এন্ড ফলোয়ার কিভাবে গেইন করতে হয়, অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়াইতে হয়, পেইড ফলোয়ার কিভাবে বানাইতে হয়, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। ইনস্টাগ্রামের মেইন কাজটা কিন্তু প্রোফাইল বানানো না। ইনস্টাগ্রামের মেইন কাজটা হচ্ছে আপনি কিভাবে ফলোয়ারটা বাড়াবেন, কিভাবে এই যে লাইক গুলো আসতেছে এই লাইক গুলো কিভাবে আনবেন, অর্গানিক ভাবে কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো আপনার সবচেয়ে বেশি জানতে হয়। তো এখন এই বিষয়টা হচ্ছে এই যে ওনারা ফলোয়ারটা গেইন করছে, ফলোয়ারটা কিভাবে গেইন করছে, আসেন আমাদের তারা একটু পোস্ট গুলো দেখি। তাদের এই পোস্টটা যদি ক্লিক করি, দেখেন এটা একটা রিলস বানাইছে তারা। হ্যাঁ, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি রিচ কোন ধরনের পোস্ট হয় এটা জানেন? ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি রিচ কোন ধরনের পোস্ট হয়? জি, রিলস ভিডিওতে। নট অনলি আপনার ইনস্টাগ্রাম, মানে বর্তমানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে ওই সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার রিলস এর ভিতরে সবচেয়ে বেশি রিচ। আপনি রিলস দিয়ে যত বেশি অ্যাড চালাবেন, রিলস দিয়ে যত বেশি আপনি কন্টেন্ট দিবেন, তত বেশি দেখবেন যে মানুষের কাছে রিচ করতে পারতেছেন। এবার দেখেন এটাতে আপনার এই রিলসটাতে আছে 200টা লাইক, কোনো কমেন্ট তেমন একটা নাই, কমেন্ট তেমন একটা নাই। এবার দেখি আমরা এটা ক্যাপশনে কিছু লিখছে কিনা, ক্যাপশনেও তারা তেমন কিছু লেখে নাই। ক্যাপশনে তারা কিছু হ্যাশট্যাগ ইউজ করছে, আর একটা জাস্ট ট্যাগ ইউর ফ্রেন্ড সামথিং করে লিখে দিছে, আর একটা পেজে তারা প্রমোট করছে। এই যে তারা একটা পেজে প্রমোট করলো, এই পেজে প্রমোট করছে, তারা কি এমনি ফ্রিতে প্রমোট করে দিছে? তারা অবশ্যই একটা পেমেন্ট নিছে এটার জন্য। কারণ এই যে পেজটা প্রমোট করলো, কেন প্রমোট করলো, এই পেজটাই বা কেন তারা দিয়ে প্রমোট করাইলো, এই জিনিসটা বুঝতে হবে। এই পেজটা প্রমোট করেছে কারণ হচ্ছে তার একটা ক্লায়েন্ট বেজ আছে। এই যে একটা ক্লায়েন্ট বেজ আছে, যে তার একটা ফলোয়ার আছে 9,72,000-এর মতো একটা ফলোয়ার আছে। তো এর থেকে যদি মনে করেন 1 লাখ ফলোয়ার ওই পেজটারে ফলো করে, তার কোনো ক্ষতি নেই। এবার যদি আমি একটু এই পেজটার একটু দেখি, চলেন এটা কি অবস্থা এটা একটু দেখি। আসেন, দেখেন 1,90,000-এর ফলোয়ার, ঠিক আছে, 1979টা পোস্ট আছে। এবার দেখেন রিলেটেড টু ওই পেজটা না, একদম হুবহু ওই পেজটা না। তারা কি করছে, সাইটেশন দিছে, আমরা এটা বলি সাইটেশন নেওয়া। একটা পেজ থেকে আরেকটা পেজে, একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে যে ক্লায়েন্টটা আছে, ধরেন আমার প্রোফাইলে 2 লাখ ক্লায়েন্ট আছে। এখন সুমাইয়া ম্যাম চাইছে যে ওনার যে প্রোফাইলটা আছে সেম নিশ, আমার নিশ ওনার নিশ সেম। এখন উনি চাইছে যে আমার প্রোফাইল থেকে ওনার প্রোফাইলে কিছু কনভার্ট করে নিতে, মানে ট্রাফিক নিয়ে যেতে। তখন আমি কি করব, আমার যে পোস্টটা আছে ওই পোস্টের ভিতরে ওনার যে প্রোফাইলটা আছে ওইটারে আমি ট্যাগ করে দিব। বুঝতে পারছেন? বা মেনশন করে দিব। ট্যাগ বা মেনশন করে দিলে হবে কি, তারা ওই যে ক্লায়েন্টরা আছে যারা আমার লয়াল ক্লায়েন্ট, তারা কিন্তু ওইটাতে ক্লিক করবে, ক্লিক করে ওইটাতে যাবে, যায় যদি দেখা যাবে আসলে এই কন্টেন্টগুলো ভ্যালু ফর মানি বা ভ্যালু ফর টাইম, তখন তারা হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে ওইটাতে ফলো দিয়ে রাখবে। এখন একটা একটা স্কোপ দেখলেন যে ফলোয়ার কিভাবে গেইন করতে হয়, একটা স্কোপ কি দেখলেন যে আপনি মেনশন করতে পারবেন, ট্যাগ করতে পারবেন। দ্বিতীয় আরেকটা প্রসিডিওর হচ্ছে আপনার হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগ রিসার্চটা কি? হ্যাশট্যাগ তো বুঝেন নাকি? মানে হ্যাশ দিয়ে কোনো একটা কিছু লেখা। ধরেন হ্যাশট্যাগ কুমিল্লা ক্রাইসিস, বর্তমানে যে হ্যাশট্যাগটা চলতেছে, বা ফ্লাড সিচুয়েশন, হ্যাশট্যাগ ফ্লাড সিচুয়েশন লিখে যদি আপনি ফেসবুকে সার্চ করেন, দেখবেন যে কুমিল্লা বা নোয়াখালী অঞ্চলে যত রকমের ফ্লাড আছে সবগুলোর ভিডিও বা ছবি একসাথে চলে আসছে। মানে এই হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে, হ্যাশট্যাগের পিছনে একটা অ্যালগোরিদম আছে। ওই অ্যালগোরিদম আপনারা একটু রিসার্চ করে পড়াশোনা করে নেবেন, ওইটা নিয়ে পড়াতে গেলে আবার অনেক টাইম লাগবে। আপনার ওইটা নিয়ে পড়ালেখা করবেন, হ্যাশট্যাগের যে অ্যালগোরিদম গুলো আছে। ওই হ্যাশট্যাগটা কি কিভাবে কাজ করে, আপনার যে সার্চ ইঞ্জিনটা আছে, ফেসবুকের যে সার্চ ইঞ্জিনটা আছে ওইটাতে আপনি হ্যাশট্যাগ ধরেন কুমিল্লা ক্রাইসিস লেখা সার্চ করলেন, তখন হ্যাশট্যাগ কুমিল্লা ক্রাইসিসের আন্ডারে যতগুলো পোস্ট হয়েছে সবগুলো পোস্টে কভার করা শুরু করে। এস এম এস আপনি যখন এদিকে যদি কোনো পোস্ট আমরা দেখি, তখন এদিকেও আমরা হ্যাশট্যাগ অবশ্যই পাবো। এদিকে কোনো হ্যাশট্যাগ দেয় নাই, এই যে দেখেন
ওনারা ইট রিলেটেড যত রকমের হ্যাশট্যাগ আছে সবগুলো হ্যাশট্যাগ এদিকে দিয়ে দিচ্ছে, এগুলো সব পপুলার হ্যাশট্যাগ। এগুলা কেন ইউজ করছে, এগুলো অবশ্যই এগুলার সার্চ ভলিউম আছে। কারণ হ্যাশট্যাগ আপনারা কিভাবে রিসার্চ করবেন, ধরেন হ্যাশট্যাগ যদি ইজিলি করতে চান, মানে একদম ইজিলি করতে চান, হ্যাশট্যাগ জেনারেটর একটা অন করেন, যে কোনো একটাতে ঢুকেন, কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগের মেইন বিষয় হচ্ছে সার্চ ভলিউম কত, ওই হ্যাশট্যাগটা দিয়ে কত বেশি সার্চ করা হয়। ধরেন আমি এদিকে দিলাম ফুড, ক্যাটাগরি ফুড, বা ধরেন এদিকে দিলাম কেক, জেনারেট হ্যাশট্যাগ। এই জিনিসটা দিয়ে কি করে জানেন তো, এই যে আমরা ভেরিফাই করলো এখন, এটা হচ্ছে যে আপনি, আমি যে রোবট না, মানে এই ওয়েবসাইটে কোনো রোবট ঢুকে নেই। এমন হইতে পারে যে হ্যাশট্যাগ আমি একসাথে মানে 1 লাখ 2 লাখ ক্লিক করলাম এই জায়গাতে, এটা তো সম্ভব না, একসাথে 1 লাখ 2 লাখ ক্লিক করা সম্ভব না। কিন্তু একটা রোবট যদি চায়, এমন অনেক ওয়েবসাইট আছে এটা ক্লিক করতে 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 একদম ওয়েবসাইটে ডাউন করে দেয়। ঠিক আছে, ওই ক্ষেত্রে একটা সিকিউরিটি পারপাস হিসেবে তারা একটা ভেরিফিকেশন সিস্টেম রাখে যে আপনি রোবট না, বুঝতে পারছেন? তো এদিকে এই বাটনটাতে যদি আমি মনে করেন যে একটা রোবট দিয়ে ইচ্ছা মতো ক্লিক করে ওয়েবসাইটে ডাউন করা সম্ভব, বুঝতে পারছেন? এটা হইলো। এবার দেখেন আমার এই পাশে কিন্তু হ্যাশট্যাগ গুলো দিয়ে দিছে যে আমি কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এদিকে আমি কিছু হ্যাশট্যাগ পাইলাম না, এই হ্যাশট্যাগ গুলো আমি কপি করে নিয়ে আমার পোস্টের ভিতরে বসে দিতে পারি যদি আমার পোস্টটা কেক রিলেটেড হয়। এবার ধরেন অন্য কোনো কিছু, বা ধরেন আপনি ওয়াচ সেল করেন, ওয়াচ সেল করেন, হ্যাঁ, জেনারেট হ্যাশট্যাগ ক্লিক করেন, দেখেন আচ্ছা ক্যাটাগরি ঠিক করে নেই, ক্যাটাগরি কি হবে এটার, ধরেন ফ্যাশন, ওয়াচ তো ফ্যাশনের ভিতরেই পড়ে, ফ্যাশন দিলাম, জেনারেট হ্যাশট্যাগ, আচ্ছা আপডেট করতে হইতেছে। আচ্ছা অন্য একটা প্রোফাইল যদি আমরা দেখি, অন্য একটা ওয়েবসাইটে আমরা যদি যাই, এরকম করে করে আপনারা প্রতিটা ওয়েবসাইট গুলো দেখবেন যে কোন ওয়েবসাইট দিয়ে আপনি ভালো কাজ করতে পারতেছেন। এক একটা ওয়েবসাইট এক এক ভাবে কাজ করে, হ্যাঁ, কিন্তু বেসিক জিনিসটা এক, আপনার যে নিশটা আছে ওই নিশটা লিখবেন, ওই নিশ লেখার পরে ওই নিশটা যে ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরিটা দিবেন, দেওয়ার পরে জাস্ট হ্যাশট্যাগ জেনারেট দিবেন, হ্যাশট্যাগ জেনারেটের ভিতরে দিলেই আপনার যা হ্যাশট্যাগ জেনারেট করে দিয়ে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা আর দেখাইতে হবে। এবার দেখেন আর কি সিস্টেম হতে পারে, আরেকটা সিস্টেম হতে পারে, আপনি আপনার যে ক্লায়েন্ট বেস আছে, ধরেন এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে যারা কমেন্ট করছে, এই যে 3 জন কমেন্ট করছে, এই যে 3 জন কমেন্ট করছে, এই যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো পড়বেন, কমেন্টগুলো পড়ে যদি আপনারটা আসলে মানে এরকম সার্ভিস না হয়, যদি এটা তো হচ্ছে একটা ফুড রিলেটেড পেজ, এখন আপনি ধরেন কোনো একটা সার্ভিস দিয়েছেন বা কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখন আপনি যারা দেখছেন যে কোনো একটা ব্যক্তি অন্য একটা পেজের, আপনার যে কম্পিউটার আছে তার পেজের ভিতরে কমেন্ট করে রাখছে যে আমার এটা দরকার, আই নিড দিস বা সামথিং কিছু লেখা রাখছে, আপনি কি করেন তারা সরাসরি মেসেজ করে দিতে পারেন। ঠিক আছে, ফলোয়ার গেইন করার জন্য আপনি এদিক থেকে জাস্ট ওরে একটা মেসেজ করে দেন যে ফলো মি অন ইনস্টাগ্রাম, একটা চাইলে একটা আপনি গিফট করতে পারেন যে আপনি যদি আমার ফলো করেন তাহলে আমি আপনাকে এই জিনিসটা দিব, বা ধরেন কোনো একটা সফটওয়্যার গিফট করলেন, বা ধরেন কোনো একটা কিছু গিফট করলেন, বা কোনো একটা টুলস গিফট করতে পারেন, এরকম জিনিস হয়। তো গিফট করলে হয় কি মানুষ এই জিনিসটা পছন্দ করে, এই জিনিসটা পছন্দ করার পর আপনার বিপরীতে একটা আপনার একটা ফলো দিয়ে দেয়, এই ফলোগুলো হচ্ছে আমরা অর্গানিক ফলো বলি। আর তার পাশাপাশি কিছু জিনিস দেখবেন যে এই জায়গাতে আসলে দেখবেন যে, বা বাংলাদেশে দেখবেন যে 40 টাকায় 1 লাখ ফলোয়ার, ঠিক আছে, এই 40 টাকা 1 লাখ ফলোয়ার, এই যে ফলোয়ার গুলো আছে এই ফলোয়ার গুলো আপনার পেজের ভিতরে আনবেন, আজকে হোক কালকে হোক আপনার এই প্রোফাইলটা ধ্বংস, একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এমন হইতে পারে আপনারা একদম মানে এই প্রোফাইল আর আনতে পারবেন না, রেস্ট্রিক্টেড করবে, এই প্রোফাইল আর ব্যাক করতে পারবেন না। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এটা শুধু আপনার জন্য বলতেছি না, আপনার ক্লায়েন্টের জন্য বলতেছি আমি, এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। যেমন আমরা কাজ করতেছি, আমরা রেগুলার এরকম পাই যে আমার মনিটাইজেশন লাগবে, আমার লাইক ফলোয়ার লাগবে, আমার এই লাগবে, আমার সেই লাগবে, মানে আমরা যখন আসলে প্রাইস বলি যে এত টাকা প্রাইস, তারা বলে যে আমার 30 টাকা করে দিন, আমাকে নিয়ে যান ওই দিক থেকেই নেন।
ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে এই ফলোয়ারটা নিতেছেন, এই ফলোয়ারটা নেওয়ার পর আপনার কি হইতেছে প্রোফাইলে? আপনার প্রোফাইলটা হয়তো দেখতে মনে হইতেছে ১,৯০,০০০ ফলোয়ার। কিন্তু আসলে ১,৯০,০০০ ফলোয়ার নাই এদিকে। এদিকে যত কিছু আছে সব হচ্ছে বট। বট বুঝেন? মানে রোবট সব। ওই যে কোনো অর্গানিক কিছু নাই। অর্গানিক একটা জিনিস আর একটা হচ্ছে বট আরেকটা জিনিস। বট হচ্ছে যে এগুলো কোনো কাজে লাগবে না। আর অর্গানিক কি? যেমন ধরেন আপনি আমার সামনে বসে আছেন। আর আমি আপনার একটা কথা বলতেছি। আপনি ওইটার একটা আউটকাম দিবেন আমার। যে ঠিক আছে না ভুল হইছে বা একটা অ্যাডভাইস আমারে দিবেন। কিন্তু বট যদি হয় ধরেন আপনারা সবাই এদিকে রোবট। আমি আপনার সাথে সারাদিন কথা কইতেছি। আপনি আমারে কোনো আউটপুট দিবেন? যদি আপনার আউটপুট দেওয়ার ক্ষমতা না থাকে। এসএমএস এদিকে যে আমরা প্রোফাইলের ভিতরে যে আমরা ৪০ টাকা করে ৫০,০০০ লাইক ১,০০,০০০ লাইক আনি এগুলো আসলে কোনো কাজে লাগে না। এগুলো জাস্ট ওই প্রোফাইলটা দেখতেই ভালো লাগে। কিন্তু ওই প্রোফাইলটা একটা সময় পরে ফেসবুক যখন এগুলোরে আবার রিচেক দিবে তখন দেখবেন যে প্রোফাইলগুলো নাই হয়ে গেছে। দেখবেন যে বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ উদয় হয়ে গেছিল কিছুদিন আগে। কারণ তারা হচ্ছে ফেসবুকের যেই বা মেটার যেই টার্মস এন্ড কন্ডিশন আছে ওই টার্মস এন্ড কন্ডিশনের বাইরে কাজ করছে। এই যে কাজটা এখন করতেছে মানুষ মনিটাইজেশন নিতেছে, মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করার চিন্তা করতেছে বা লাইক ফলো নিতেছে, এই যে ইনস্টাগ্রামে লাইক ফলো নিতেছে, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। যারা সেল করছে তারা স্ক্যাম কাজ করতেছে, যারা নিতেছে তারা ভুল করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন এই কাজগুলো অনেক বেশি পাবেন, সামনের দিকে এই ক্লাসগুলো অনেক বেশি পাবেন। তখন ওই জিনিসগুলোর একটু মাথায় দিবেন যে ক্লায়েন্টে বুঝাবেন যে আপনি এই জিনিসটা নিতেছেন আপনার ৪০ টাকা হলেও ৪০ টাকাটাই লস। একটা জিনিস আপনি চিন্তা করেন উনি ৪০ টাকা দিয়ে আমার থেকে ১,০০,০০০ ফলোয়ার নিল, নেওয়ার পরে এই প্রোফাইলটা ধরেন ১ বছর চালাইলো, ওই ১ বছরের ভিতরে ওনার একটা ভালো বিজনেস দাঁড়াই গেল, এই প্রোফাইলটা ধরেন এই প্রোফাইলটা দিয়ে ওনার বিজনেসটা ভালো দাঁড়াই গেল। এখন এই প্রোফাইলটা ১ বছর পরে ফেসবুক দেখতে পেলো যে এই প্রোফাইলে যতগুলো ফলোয়ার আছে সব হচ্ছে বট। ফেসবুক তো বুঝবো, আমি না বুঝি আপনি না বুঝেন, ফেসবুক তো বুঝবো যেটা বট। তো ফেসবুক কি করলো এটা রেস্ট্রিক্টেড করে দিল, তখন আপনার বিজনেসটা কই যাবে? একদম কিন্তু শেষ, আপনি মাঠে মারা যাবেন। তো আপনি কি ফেসবুক অ্যাড চালায় ফলোয়ার আনবেন না ৪০ টাকা দিয়ে ৫০,০০০ ফলোয়ার আনবেন? এই জিনিসটা আপনি ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন। ঠিক আছে? কিছু ক্লায়েন্ট আছে তারা বুঝে না, তারা না বুঝেই বলে যে ৪০ টাকায় আমার এই ফলোয়ার গুলো দিয়ে দেন, কিন্তু আমরা যখন বুঝাই তাদেরকে তারা অটোমেটিক বোঝার চেষ্টা করে যে না ঠিক আছে আপনার কথা ঠিক আছে। বুঝতে পারছেন? তো আমি জাস্ট এটা ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কথা বললাম এই ফলোয়ারের জায়গাটার ভিতরে। এস এম এস ফলোইং, ফলোইং এর ক্ষেত্রে আমরা ফলোইং কিনতে পারি যে আমারে এত মানুষ ফলো করে, ফলোইং এর মানে আমি এত মানুষকে ফলোইং করব। ফলোইং তো আসলে করি না কেউ, আমরা সবচেয়ে বেশি ফলোয়ারটারই নেই। তো ফলোয়ার ফলোইং যাই হোক, ফলোয়ার কোনো সময় এই সব স্ক্যামিং সার্ভিসের ভিতরে যাবেন না আপনারা। মানে আমিও এসব স্ক্যামিং সার্ভিস দেই না, আমি চাইও না আপনারা এসব স্ক্যামিং সার্ভিস দেন। ডিজিটাল মার্কেটিং অনেক ভালো ভালো সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো শিখেন, শিখে দিবেন। বুঝতে পারছেন? আর এইদিকে যে বিষয়টা ফলোয়ার বাড়ানোর যে বিষয়টা, আপনি প্রচুর পরিমাণে ইয়ে করবেন, কানেক্ট করবেন। কিভাবে কানেক্ট করবেন? ধরেন সার্চ করবেন, সার্চ করে করে আপনি ইয়ে করবেন। ধরেন কি করতে পারি আমরা? ফুড লেখা সার্চ করি, ফুড রিলেটেড যতগুলো প্রোফাইল আছে, যেহেতু আমরা ফুডের নিচে আজকে কথাবার্তা বলতেছি, ধরেন ফুড রিলেটেড আমরা সার্চ করি। ফুড লেখা সার্চ করলে বা হ্যাশট্যাগ ফুড লেখা সার্চ করেন, হ্যাশট্যাগটাও দেখা দেয়। যদি আমার কিবোর্ডে হ্যাশ আসে না, আসছে? আসে না তো। আমার কিবোর্ডে একটা সমস্যা হচ্ছে, হ্যাশ আসে না। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ একটা মানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিষয় বিষয় যে বস্তু আছে, হ্যাঁ? বিশেষ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে, মানে মাঝে মধ্যে যদি বাই চান্স উল্টাপাল্টা কোনো কিছু দেখেন, কেউ কিছু মাইন্ড করেন না, হ্যাঁ? বুঝছেন তো? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারেন না, এত সোজা সাপটা হলে ডিজিটাল মার্কেটিং করবেন কেমনে? ক্লায়েন্ট তো আপনার বাস দিয়ে দেবো গা, দেখার পরে না দেখার ভান করে চলে যাবেন, আমিও না দেখার ভান করে চলে যাবো, ঠিক আছে? যেমন দেখেন হ্যাশট্যাগ ফুড, এই দেখেন কতগুলো হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ দিয়ে ফুড দিয়ে সার্চ করলাম আমি, দেখেন হ্যাশট্যাগ ফুডে আমার কত আছে, একটু গণ্যা নেন কত আছে, সামথিং 53 লাখ, 53 কোটির কাছাকাছি জিনিসপত্র আছে, 90, 96, 70, 4 লাখ, 4 কোটি সামথিং হ্যান তেন। আচ্ছা ধরেন হ্যাশট্যাগ ফুড লেখা সার্চ করলাম, এবার আসেন এদিকের যে প্রোফাইলগুলো আছে, এই যে হ্যাশট্যাগ ফুডিস থেকে আমি সার্চ করলাম, করার পরে আমি চাইলে এদিক থেকে তাদেরকে এই যে হ্যাশট্যাগটা আছে এটা ফলো করতে পারি, ঠিক আছে? বা আমি এদিক থেকে সার্চ করে দেখতে পারি যে এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কারা আছে, যারা অ্যাক্টিভ প্রোফাইলগুলো আছে অ্যাক্টিভ প্রোফাইলগুলো আমি কানেক্ট করব। ইনিশিয়ালি কিন্তু আপনার জায়গায় যায় কানেক্ট করতে হবে, প্রথম দিকে আপনার জায়গায় যায় কানেক্ট করতে হবে। আপনারা কেউ কানেক্ট করবে না, কারণ আপনারা চিনেন না, আপনি মাত্র জন্মগ্রহণ করছেন, আপনারা কে চিনবো? আপনি কি করবেন? মানুষের প্রোফাইলে যাবেন, গিয়ে গিয়ে তাদেরকে কানেক্ট করবেন।
আরেকটা বিষয় হচ্ছে বা মানে রেস্ট্রিকশন আছে, আপনি চাইলে 50-60টা কানেক্ট করে দিতে পারবেন না দিনে। আপনি প্রত্যেকদিন 10টা 12টা 20টা পর্যন্ত করা যায়, আপনি 10টা 15টা পর্যন্ত করেন, প্রত্যেকদিন 15টা করেন, একটা সময় পর্যন্ত আপনি বাড়াইতে থাকেন, আপনার যে ফলোয়ারটা আছে ফলোয়ারে আপনি নিয়ে যান 1000-2000 নিয়ে যান, কোনো সমস্যা নেই। যখন আপনার সরি ফলোইং ডে নিয়ে যান 1000-2000, যখন আপনার ফলোয়ার বাড়া শুরু করবে তখন আস্তে আস্তে এগুলারে আবার আনফলো করা শুরু করেন। বুঝতে পারছেন বিষয়টা? ওইগুলো হচ্ছে অর্গানিক। কিন্তু বিষয় হচ্ছে আপনি এই যে কাজটা করতেছেন এদিকে আপনার বুঝতে হবে আপনি কারে ফলো করতেছেন আর কারে ফলো করতেছেন না। আপনি মনে করেন এমন একটা প্রোফাইলে ফলো করতেছেন যার নিজেরই ফলোয়ার নেই, ওইটার ফলো করে আপনার কোনো লাভ আছে? আপনি এমন সব ইয়ারে নেবেন সর্বোচ্চ মনে করেন 2 লাখ 1 লাখ 2 লাখের উপরে আছে বা ধরেন 70,000-এর উপরে আছে, এরকম যে প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলগুলো ফলো করা শুরু করেন। ফলো করলে কি হবে, আপনি যে ফলো করতেছেন এই ফলোর মাধ্যমে আপনার যে অ্যালগোরিদমটা আছে অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ ইনস্টাগ্রাম। সবসময় মনে রাখবেন কোনো সোশ্যাল মিডিয়া কোনো ওয়েবসাইট আপনি যখন প্রথম ঢুকেন সে আপনার ট্র্যাক করে যে আপনি কি করতেছেন, আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করে। আপনার অ্যাক্টিভিটি যত পজিটিভ হবে আপনার প্রতি তার ফিডব্যাকও পজিটিভ হবে। এটা বুঝতে পারছেন? তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা আরো মারাত্মক। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক করেন রেগুলার যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, রেগুলার আপনি ইনস্টাগ্রামে ফলো করেন, রেগুলার কমেন্ট করেন, রেগুলার আপনি শেয়ার করেন, দেখবেন ইনস্টাগ্রাম আপনার নিজে নিজে গ্রো করে দিচ্ছে। আপনি তো গ্রো করতেছেন নিজে নিজে, তার পাশাপাশি ইনস্টাগ্রামের হেল্প করতেছে। বুঝতে পারছেন? ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা অন্য সবগুলো সোশ্যাল মিডিয়া থেকে আলাদা, বাট একরকম, একটু ডিফারেন্স। এটা বুঝতে পারছেন? এবার দেখেন এদিকের কালচারটা একটু অন্যরকম। যেমন আপনি আমার শেয়ার করলেন, আমি আপনারে, আপনি আমার ফলো করলেন, আমি আপনার ফলো ব্যাক দিয়ে দিব। এটা বুঝতে পারছেন? এদিকে ফলো ব্যাকের কালচারটা আছে। তো এদিকে দেখেন এই যে প্রোফাইলটা দেখতেছেন এদিকে আমি দেখতেছি এই পোস্টের ভিতরে 7,077টা লাইক আছে। এবার যদি আমি এদিকে ক্লিক করি আমি চাইলে কিন্তু এটা ফলো করতেই পারি, ওর কন্টেন্ট কোয়ালিটিও ভালো। এখন ওরে আমি ফলো করলাম, ওই এদিকে যে আমি যদি এদিকে যারা কমেন্ট করে তাদেরকে আমি রিপ্লাইও করলাম যে আপনি ভালো বলছেন বা সামথিং, মানে ওরা যে কমেন্টটা করছে ওই কমেন্টের একটা পজিটিভ ফিডব্যাক দিলাম, তখন কি হবে, তখন ওই যে ব্যক্তিটা আছে তার কাছে একটা নোটিফিকেশন যাবে ওমো কমেন্ট বা কমেন্ট অন ইওর পোস্ট বা কমেন্ট অন ইওর কমেন্ট। তখন আপনি ওই যে ব্যক্তি আছে ওই ব্যক্তি আপনার প্রোফাইলে ঢুকবে, ওই প্রোফাইলটা যদি উনি যদি আপনার মানে প্রোফাইলটা যদি পছন্দ করে সে আপনার ফলো দিবে। বুঝতে পারছেন? আপনারা কিন্তু কয়েকটা প্রসিডিওর বললাম ফলোয়ার আনার জন্য। কেন বললাম এই বিষয়গুলো, এই বিষয়গুলো এই কারণে বলছি যাতে ওই 40 টাকার কাছে না যান। বুঝতে পারছেন? এইগুলো করা যাবে না, আর এইসব সার্ভিসও দেওয়া যাবে না। এবার দেখেন এই যে পোস্টটা করলো, ওনারা যে এই পোস্টগুলো করতেছে এই পোস্টগুলো করার পিছনেও তো কারণ আছে, নাকি এমনি এমনি করতেছে? এমনি এমনি করতেছে তারা? এমনি এমনি তো করে না, সবাই টাকার জন্যই কিছু না কিছু করতেছে। এবার দেখেন এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলের মোটামুটি সবগুলোতেই লাইক কমেন্ট ভালোই আছে। এখন ধরেন আপনি এই প্রোফাইলটারে শুধু ধরছেন, মানে এই যে প্রোফাইলটা আছে এই এরকম 4-5টা প্রোফাইল ধরছেন আপনি। ঠান্ডা লাগছে সবার? ঠান্ডা লাগে? ধরেন এরকম 4-5টা আপনি প্রোফাইল ধরছেন, এই প্রোফাইলগুলোর ভিতরে যারা অলরেডি ফলোয়ার আছে, এদিকে যারা ফলোয়ার আছে আপনি তাদেরকে মেসেজ করতেছেন যে ফলো মি বা সামথিং করে করে আপনি সুন্দর করে একটা ইয়ে লিখলেন, মেসেজ লিখলেন, মেসেজ লিখে আপনি বললেন যে আমার ফলো করো, ফলো করলে আমি তোমাকে এই হেল্পটা করতে পারবো। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রেও করি। মানে আমরা যখন কাজ করতে যাই, কাজ করার ক্ষেত্রে যখন আমরা ক্লায়েন্ট বের করতে যাই তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি। আমরা বিভিন্ন ধরনের পেজে যাই, যাই ওদেরকে ফলো করি, ওদের প্রোফাইলগুলো দেখি। যদি আমরা এদিকে ক্লিক করি দেখেন ওদের প্রোফাইলগুলো আমরা দেখতে পারবো যে কারা কারা এদিকে প্রোফাইলগুলোরে এই প্রোফাইলটা ফলো করে রাখছে। এবার এদিক থেকে যখন আমার মনে হবে যে এই প্রোফাইলটা আমার জন্য ঠিক আছে, মানে আমি ওরা সার্ভিস দিতে পারি বা ও আমার ফলো করতে পারে, তখন আমি তার মেসেজ দিব যে তুমি আমার ফলো করো। ইনিশিয়ালি আমরা এই ক্ষেত্রে আমরা ফলো কথা বলতেছি, আর যখন কাজের ক্ষেত্রে যাই তখন আমরা পিচ করি যে আমি তোমার এই সার্ভিসগুলো দিতে পারবো। এটা বুঝতে পারছেন? তো এই একটা আরেকটা মাধ্যমে আপনি ফলোয়ার গুলো গেইন করতে পারেন। ঠিক আছে? আপনার প্রোফাইলটা যদি খুলে দেখাইতে পারতাম তাহলে আপনার অনেক বেশি মানে ইয়ে করে বুঝতে পারতেন। বললাম ইগনোর করতে হবে। এবার দেখেন আমার প্রোফাইলটা যদি আপনি দেখেন একটু, আপনারা কিছুক্ষণ আগে বলছিলাম না কভার দিতে পারি আমরা একটা। এবার আসেন আমি একটা আমার প্রোফাইল থেকে করে দেখাই। ধরেন এই জায়গাতে আমি হাইলাইট অ্যাড করব। হাইলাইটটা কি হবে? ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। নেক্সট দেন, নেক্সট দেওয়ার পরে আপনারা বলতেছে স্টোরি, এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি মোবাইল থেকে করেন। বুঝতে পারছেন?
ইনস্টাগ্রামের মোটামুটি কাজগুলো চেষ্টা করেন মোবাইল থেকে করার, ওই দিক থেকে করতে পারলে আপনার অনেক সুবিধা হবে। ধরেন এদিক থেকে আমি আমার ইয়েগুলো নিলাম, ধরেন এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য নিলাম, নেক্সট করলাম, করার পর এদিকে দেখেন আমরা বলছে একটা কভার সিলেক্ট করার জন্য। কভারটা আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন, কভারটাকে থেকে ডিজাইন করে রাখবেন, আপনার যে মোবাইল আছে ওই মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখবেন। গ্যালারিতে সেভ করে রাখলে আপনি মোবাইল থেকে যখন হাইলাইটটা সেভ করবেন তখন এই কভারটা এদিকে পাবেন, এই যে এই সিরিয়ালে কভারটা পাবেন। এই কভারটা জাস্ট এদিক থেকে পিক করবেন, পিক করলে এই জায়গাতে আনলে, এই জায়গাতে আনলে আপনার ওই যে পিছনে দেখতেছেন পিছনের যে জায়গাটা একটা কভার দেওয়া আছে নীল কালারের, এরকম একটা কভারের মতো সামনে আসবে। তো ডান করেন, আপনি ডান করলে এই জায়গাতে যেরকম দেখাচ্ছে এদিকে সামনে, এই দেখেন সামনে চলে আসছে, এটা বুঝতে পারছেন? এবার দেখেন এটা যদি আমি নেই, এদিকে আমার সবগুলা চলে আসছে, বুঝতে পারছেন হাইলাইট কিভাবে সেট করতে হয়? বুঝতে পারছি বিষয়গুলো? হজবরল লাগতেছে? বুঝতে অসুবিধা হইতেছে? এটা বুঝতে অসুবিধা হওয়ার কথাও না, এটা তো আপনারা অলরেডি মনে হয় করছেন। আচ্ছা, এবার দেখেন আপনি যে প্রোফাইলটা সেট আপ করলেন, এদিকে দেখেন আমার প্রোফাইলটা পুরোপুরি হচ্ছে ন্যাচারাল, মানে আমি ন্যাচারাল যে জিনিসপত্রগুলো আছে ওই ন্যাচারাল জিনিসপত্রগুলো আমি যদি কোনো কোথাও ছবি টবি তুলি, ন্যাচারাল ছবি তুলি, তাহলে আমি পোস্ট করি, আদারওয়াইজ ইনস্টাগ্রামে আমার কোনো পোস্ট নাই। এখন বিষয় হচ্ছে আপনি কোন নিশে কাজ করতেছেন। আপনারা যখন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন আপনার একটা নিশ নিয়ে কাজ করতে হবে। যেমন আমি যখন আমার এই প্রোফাইলটাই ছিল, আমি যখন কোর্স করছি তখন আমার এই প্রোফাইলটা ছিল, এখনো আমার সেম প্রোফাইলই আছে। আমি যখন কোর্স করছি তখন হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ ছিল, আর এখন হচ্ছে আমার পুরোপুরি নিজের পার্সোনাল প্রোফাইল। এটা এটা আমি কোনো ধরনের কাজ রিলেটেড কোনো কিছু করি না এদিকে। এটা আমি কেন রাখছি, ওই যে গুগল সার্চ করলে আমার পাওয়া যায়, এই কারণে আমি এই জিনিসটা আমরা রেখে দিচ্ছি, মানে আমার সব প্রোফাইলে যাতে একরকম দেখা যায় এই কারণে আমি এই জিনিসটা আমরা রাখছি। আপনি যখন কাজ শুরু করতেছেন এখন আপনার কিছু পোর্টফোলিও থাকতে হবে। আমি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি না এই কারণে আমার ইনস্টাগ্রাম নিয়ে মাথা ব্যথাও নাই। তো আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, ইনস্টাগ্রাম নিয়ে ভালো লেভেলের কাজ আছে ফাইবারে, তো আমি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন সেক্ষেত্রে তো আপনার পোর্টফোলিও লাগবে না, যে আপনি ফলোয়ার গেইন করছেন, ফলোয়ারে আপনি ফলোয়ার বাড়াইছেন, আপনি পোস্ট করছেন, আপনি পোস্ট করতে জানেন, আপনি দিনে কতটা পোস্ট করেন, কি করেন না করেন, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে না? তো ওইগুলো করার জন্য কি করতে হবে, আপনার একটা প্রোফাইল সুন্দর করে সেট আপ করতে হবে। ওই প্রোফাইলে আপনার থিম ধরে নিতে হবে। কিছুক্ষণ আগে আমরা যে প্রোফাইলগুলো দেখতেছিলাম ওইগুলো কিন্তু থিম আসিল। যেমন এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলে তারা কি করতেছে, তারা সব রিলস দিতেছে, তারা কোনো ধরনের ছবি তেমন একটা নাই, তারা সব কি দিতেছে, সবগুলো রিলস। এখন এরকম হতে পারে আপনার রেশিও আছে, আপনি দুইটা রিলস দিলেন, একটা ফটো দিলেন, বা দুইটা ফটো দিলেন একটা রিলস দিলেন। এবার একটা জিনিস দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করে। আমরা প্রোফাইলে কি দেখি, আমরা প্রোফাইলে ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা তিনটা দেখি না, আমাদের পোস্টগুলো কিন্তু থাকে তিনটা। তো আমরা কি করি, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট আপনার দিনে কতটা পোস্ট করতে চাইছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, যে দিনে কতটা পোস্ট করতেছেন আপনি। আপনার এই কনসিস্টেন্সিটা আপনার যে অ্যালগরিদমটা আছে এটা সবসময় ট্র্যাক করে, যে আপনি গতকালকে 5টা পোস্ট দিয়েছেন, ঠিক আছে, আজকে আপনি একটাও পোস্ট দেন নাই, আপনার পোস্ট ডাউন হবে, মানে আপনার রিচটা ডাউন হবে। আপনি কালকে দুইটা পোস্ট করছেন, আজকে আপনি দুইটা পোস্ট করছেন, আবার পরশু দিনও দুইটা পোস্ট করছেন, বা এরকম করে আপনি আগামী এক সপ্তাহ দুইটা করে পোস্ট স্কেডিউল করে রাখছেন। ফেসবুক অটোমেটিক বুঝতে পারবে যে আপনি এই প্রোফাইলটার প্রতি সিরিয়াস, বুঝতে পারছেন? এখন এই জিনিসটা দেখেন, তাদের যদি আমরা একটু ডিউরেশনটা দেখি, তাদের ডিউরেশনটা কি, কতদিন, এটা কতদিন আগে দিছে, একদিন আগে দিছে, হ্যাঁ। এবার ধরেন এটা যদি আমরা একটু দেখি, দ্বিতীয় যে পোস্টটা আছে এটা কদিন আগে দিছে, এটা 5 দিন আগে দিছে। এরপর যে পোস্টটা আছে এটা কদিন আগে দিছে, এটা 19 তারিখ দিছে। এবার দেখেন তাদের ডিউরেশনটা কিন্তু অনেক বড় বড়। তাদের ডিউরেশনটা বড় কেন, তারা রিলস দিতেছে। একটা রিলস শুট করতে এডিট করতে কিন্তু টাইম লাগে, কিন্তু একটা ইমেজ কিন্তু আপনার রেডি করতে বেশি সময় লাগবে না। আপনার যদি ডিজাইন পারেন, ডিজাইনার বাই আমার যদি আপনার ডিজাইনারই আছে, বা আপনি যদি ডিজাইন পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি সময় লাগার কথা না। আপনি যখন বিভিন্ন ধরনের মানে স্টিল ইমেজ ইউজ করে, বর্তমানে স্টিল ইমেজ খুব কম ইউজ করে ইনস্টাগ্রামে, সবাই রিলস ইউজ করে, কারণ সে রিচ করতে হয় অনেক বেশি, ইয়ার মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে রিচ অনেক বেশি হয়, আর রিলসের মাধ্যমে সবচেয়ে বেশি রিচ করা যায়। তো এই যে রিচ যে করতেছে বা ইনস্টাগ্রামে যে রিলস গুলো দিতেছে, রিলস গুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তারা মানুষের বেশি বেশি রিচ করতে যায়। দেখবেন তারা কিছু করতেছে না, তাদের কোনো ব্যবসা ট্যাবসা কিছু নাই, তারা শুধুই কিছু কথা বলতেছে, কথা বলে রিলস দিয়ে দিতেছে। আর তাদের মেইন বিষয় হচ্ছে তাদের যে ফেস ভ্যালুটা আছে, ব্র্যান্ড ভ্যালুটা আছে, ওইটা বিল্ড করা। বুঝতে পারছি বিষয়টা? এখন এরকম হতে পারে আপনার ক্লায়েন্টের এরকম বাজেট নাই যে সে প্রতি 3 দিন বা 4 দিন বা 5 দিন পর পর একটা রিলস দিব। ওর কথা হচ্ছে যে আমি স্টিল ইমেজ দিব, তখন আপনি কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করবেন? আপনি কি করবেন, যেহেতু আমার এদিকে তিনটা দেখা যায়, আমার তিনটা পোস্ট এট এ টাইম দেখা যায়, আপনি কি করবেন, ধরেন দুইটা পোস্ট দিবেন একটা রিলস দিবেন, দুইটা পোস্ট দিবেন একটা রিলস দিবেন,
এটা বুঝতে পারছেন? কিন্তু এটা রেগুলার দিতে হবে। ধরেন দিনে আমি ৩ টা পোস্ট করেন। সকালে একটা পোস্ট করেন, দুপুরে একটা পোস্ট করেন, রাত্রে একটা পোস্ট করেন। এই জিনিসটা আমি আরো কেমনে ভালো বুঝবেন? স্লাইডের ভিতরে এগুলো একদম ব্যাখ্যা করে লেখা আছে। যে ডেইলি টাস্ক কি, মান্থলি টাস্ক কি, উইকলি টাস্ক কি। এই জিনিসগুলো লেখা আছে। এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে এগুলো খুব সিরিয়াসলি মেনটেন করতে হয়। এসএমএস ফেসবুক পেজের ক্ষেত্রে মেনটেন করতে হয়। এসএমএস লিঙ্কডইনের ক্ষেত্রে মেনটেন করতে হয়। আপনি যদি মানে আজকে থেকে শুরু করছেন কাজ, আজকে যদি আপনি একটা পোস্ট করেন, আগামীকালকে আপনার একটা পোস্ট করতে হবে। আর যদি এরকম হয় আজকে একটা পোস্ট করছেন, ২ দিন দেন নাই, আবার ২ দিন পরে একটা দিয়েছেন, এই মেনটেনটা করতে হবে। তাতে হবে কি আপনার যে অ্যালগরিদমটা আছে, অ্যালগরিদমটা আপনার সাথে ট্রেন্ড হবে, মানে ট্রেন হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যখন সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করি তখন আমরা ট্রেন করে নিই অ্যালগরিদমটাকে। অ্যালগরিদমটা আপনি যেভাবে ট্রেন করবেন আপনার অ্যালগরিদম আপনারা সেভাবেই সাপোর্ট করবে। এই যে প্রোফাইলগুলো দেখতেছেন এরা এত ১ সপ্তাহ পর পর দিতেছে, তারা ট্রেনই করে নিছে ১ সপ্তাহ পর পর। আপনি যদি ১ সপ্তাহ পর পর বেশি সময় ডিউরেশন দেন আপনার রিচগুলো কমতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনার রিচ দিবে না, অটোমেটিক আপনার ইনস্টাগ্রাম রিচ দিবে না। আমি এই যতক্ষণ এতক্ষণ যেই কথাগুলো বলতেছি এগুলো সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কথাবার্তা। আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। ক্লিয়ার বিষয়টা? কোনো কিছু ডাউট আছে? ক্লিয়ার একদম? আচ্ছা, এবার আবার আমার একটু প্রোফাইলে যাই। এই সাইডটা পুরোপুরি দেখাইছি আপনাদেরকে। এদিকে দেখেন, আমরা লিঙ্ক কানেক্ট করতে পারি। কিছুক্ষণ আগে যে লিঙ্কের কথাটা বলছিলাম, লিঙ্ক কানেক্ট করা, এটা মোবাইল থেকে করতে পারবেন। এদিকে আমি যদি ক্লিক করি আমার যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো এদিকে শো করতেছে। এটা আমি কম্পিউটার থেকে করতে পারি না বা পিসি থেকে আমি করতে পারবো না। এই জিনিসটা আমার করার জন্য মোবাইলটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু বারবার বলতেছি। ইনস্টাগ্রামের এই একটা জিনিস যেটা আপনার মোবাইল থেকে করতে হয়। বাকি সবকিছু আপনি মোটামুটি ল্যাপটপ থেকে কাজ করতে পারবেন বা আপনার যে পিসি আছে ওই পিসি থেকে কাজ করতে পারবেন। শুধুমাত্র এই জিনিসটাই আপনার মোবাইল থেকে কানেক্ট করতে হয়। মোবাইল থেকে কানেক্ট করার পরে আপনি এই জিনিসটা কাজ করতে পারবেন। এখন এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা তো আমার কানেক্টেড উইথ ফেসবুক। ফেসবুকের সাথে কানেক্টেড না? আমি যদি আমার বিজনেস ম্যানেজারটা যাই বা আমার যে মেটা সুইটটা আছে এই মেটা সুইটের ভিতরে যাই, মেটা সুইটে গেলে দেখবেন যে আমার প্রোফাইলটাও দেখা যাচ্ছে, ফেসবুক প্রোফাইলটাও দেখা যাচ্ছে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাও দেখা যাচ্ছে। দুইটা এট এ টাইম দেখা যাচ্ছে। কারণ হচ্ছে আমি কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে কানেক্ট করছি। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি দুইটা সেপারেটলি কানেক্ট মানে আলাদা আলাদা করে কানেক্ট করেন, সেপারেটলি কানেক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসগুলো আবার আলাদা করে কানেক্ট করতে হবে। কানেক্ট কিভাবে করবেন? কানেক্ট করবেন হচ্ছে আপনি যেই পেজটা খুলছেন, আপনার ফেসবুকে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে চলে যাবেন। ফেসবুকে যাই আমরা, ক্লথ, আমি এটা চেষ্টা করব কি আপনাদেরকে ওই প্রোফাইল তো আমরা খুলে দেখাতে পারলাম না। আমি কিন্তু প্রোফাইল খুলতে না পারে আপনার আর ভিতরের দিকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছি। আমি চেষ্টা করব একটা ভিডিও করে প্রোফাইলটা কিভাবে সেট আপ করতে হয় ওই প্রোফাইল করার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, যাতে আপনার সমস্যা না হয়। ক্লথ শুন, অবশ্যই। আমরা মনে হয় এটা দিয়ে একটা প্রোফাইল খুলতে পারতাম। আচ্ছা দাঁড়ান তারপর দেখতেছি। এদিক থেকে কি করবেন, এদিক থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংসে যান।
এবার আসেন দিকে লিঙ্কড অ্যাকাউন্ট একটা অপশন আছে, এই যে লিঙ্কড অ্যাকাউন্ট দেখছেন, লিঙ্কড অ্যাকাউন্টে আসবেন। আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করতে হয় আপনি ইনস্টাগ্রামে কানেক্ট করে দিবেন, আপনি যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় আপনি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিবেন। এটা বুঝতে পারছেন? এবার আসেন আরেকবার ট্রাই করে দেখি আপনার সাথে, দেখি আর হয় কিনা। যদি হয় তাহলে তো মনে করেন আমার কাজটা কমে গেল, নাহলে আমার একটা কাজ পারতে হলো। আসেন দেখি ইনস্টাগ্রামটা কানেক্ট করতে পারি কিনা। ওনারা চিনেন? কেউ চিনেন না? ভালো একজন ডিজিটাল মার্কেটিং। লগ ইন উইথ ফেসবুক দিলাম, দেখেন আমার ওই প্রোফাইলটা নিয়েছে, আমার মেইন প্রোফাইলটা নিতেছে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে আপনার যে প্রোফাইলটা আছে, আপনার বিজনেস প্রোফাইল যেটা আছে ওই প্রোফাইলটা দিয়ে আপনার কানেক্ট করে নিতে, তাইলে আর আপনার এই কষ্ট করে এই জায়গাতে এসে কানেক্ট করার দরকার হবে না, এটা অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি আমার একটা অ্যাড করা আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এদিকে অ্যাড করা আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা বুঝতে পারছেন কোন জায়গায় এসে কানেক্ট করবেন? প্রথমে পেজে ঢুকবেন, পেজে ঢুকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে আসা লিঙ্কড অ্যাকাউন্ট। ক্লিয়ার? এই জিনিসটা মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, লিঙ্কড অ্যাকাউন্ট করে দিলাম। এবার আসেন বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে যদি আমরা যাই বা মেটা সুইটে আসেন, এটা আগে বিজনেস সুইট বলতাম তো, বিজনেস ম্যানেজার বলতাম তো, বলতে বলতে বিজনেস ম্যানেজারই মুখ দিয়ে বের, মেটা সুইট। এবার দেখেন আমার এই যে প্রোফাইলটা, কিছুক্ষণ আগে তো আমরা এই জায়গাতেই কাজ করছিলাম। এই দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল এটা ছিল না, এটা হচ্ছে আমার পেজ, এই পেজ আর এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। ঠিক আছে? এবার দেখেন এই জায়গা থেকে আমি আমার যত কিছু আছে সবকিছু আমি এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। এর আগের ক্লাসে তো আমরা এই যে ইয়ে পর্যন্ত দেখাইছিলাম, ইনসাইট পর্যন্ত দেখাইছিলাম, তাই না? ইনসাইট পর্যন্ত দেখাইছিলাম। ইনসাইট পর্যন্ত আপনার কোনো সমস্যা আছে মেটা সুইটে? ইনসাইট পর্যন্ত কোনো সমস্যা নাই। ইনবক্সে গেলে কি হবে, আমাদের মেসেঞ্জারের যে ইনফরমেশন গুলো আছে সব ইনফরমেশন গুলো আমরা এই ইনবক্সে পাবো। ইনবক্সে গেলে যদি আমরা ঢুকি, ইনবক্সে আসলে দেখবেন যে ইনবক্সের ভিতরে আরো অনেক কিছু আছে। এসএমএস, আমরা যদি অটোমেশনে ক্লিক করেন, অটোমেশনে সবচেয়ে মেইন বিষয়টা হচ্ছে আপনার অটোমেশনে, এদিকে আমরা আপনাকে আনার মেইন বিষয় হচ্ছে অটোমেশন। অটোমেশন জিনিসটা কি, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তখন দেখবেন যে অটোমেটিক একটা রিপ্লাই যায় আপনার কাছে, যে আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান রিপ্লাই ইউর মেসেজ। ঠিক আছে, এরকম টাইপ একটা দিয়ে সালাম দিয়ে দিই আমি। এই জিনিসটা আমি এই জায়গা থেকে করি। আপনার একটা অটোমেশন, মানে আপনি অ্যাক্টিভ নাই কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ আছে, এরকম যদি করতে চান তাহলে আপনি এদিক থেকে অটোমেশনটা করবেন। কিভাবে করতে পারেন? ক্রিয়েট অটোমেশন করতে পারেন, বা এই যে এদিকে যে স্টেপগুলো আছে এগুলো তো সব আমার কানেক্ট করা আছে, আপনার এগুলো সব অফ করা থাকবে। বুঝতে পারছেন? আপনার এগুলো সব অফ করা থাকবে, আপনি এগুলো ধরে ধরে জাস্ট অন করে দিবেন। অন করে আপনার যদি এডিট করার মনে হয় যে এগুলো এডিট করার দরকার আছে, আপনি এদিক থেকে জাস্ট এডিট করে দিবেন। যেমন এদিকে দেখেন আমি এদিকে লিখে রাখছি, বিষয়গুলো এদিকে লেখা আছে। এরপরে জিজ্ঞেস করছে আপনি চ্যানেল, কোন কোন চ্যানেলে আপনি এগুলারে কানেক্ট করবেন। আপনি কি মেসেঞ্জারও দিবেন না শুধুমাত্র ইনস্টাগ্রামে রাখবেন? ইনস্টাগ্রামে রাখলে ইনস্টাগ্রামে রাখেন, মেসেঞ্জারে রাখলে মেসেঞ্জারে রাখেন, যেদিকে আপনি দিতে চান ওই দিকেই রাখেন। আপনি যদি এটা অফ করে রাখতে চান এদিক থেকে জাস্ট অফ করে দেন। এবার যদি আসেন ইনস্টাগ্রাম, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? ধরেন আপনি আমারে মেসেজ করছেন, আপনি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, যে কোনো জায়গায় মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি হয়তো অ্যাক্টিভ নাই, কিন্তু আমার কাছ থেকে আপনার কাছে একটা মেসেজ যাবে। এটা বুঝতে পারছেন? এটা একবারই যাবে। ধরেন আপনি আমারে একবার মেসেজ দিয়েছেন, একবার মেসেজ গেছে, এরপরের বার যেটা আছে এরপর আর এটা যাবে না। এটা বুঝতে পারছেন? এবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি? ধরেন আমি একটা বিজনেস করি, আমার বিজনেস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে আমি যে কোশ্চেনের অ্যান্সারগুলো সিলেক্ট করে রাখতে পারি। দেখেন আমি একাধিক কোশ্চেন এদিকে সিলেক্ট করে রাখতে পারি, সাথে এদিকে যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো আমি কানেক্ট করে রাখতে পারি। আপনি এগুলো দিবেন, ধরেন কেউ এদিকে আপনার মেসেজ করলো, কোশ্চেনে অ্যান্সার, কোশ্চেনে টিপ দিল, অ্যান্সারটা অটোমেটিক চলে গেল। এটা আমরা কোন সময় ইউজ করি? ধরেন আপনার একটা বিজনেস আছে, ক্লথিং বিজনেস করেন, যেমন আমি ক্লথ জোন দিয়ে কাজ করতেছি। ক্লথ জোনের এখন ধরেন কাপড় সেল করে, তারা অবশ্যই ক্লথ জোন যেহেতু নাম, কাপড় যেহেতু সেল করতেছে, তাদের কিছু সাধারণ কোয়ারিজ থাকবেই, যে কাপড়ের দাম কত, ডেলিভারি দেন কিনা, ডেলিভারি চার্জ কত, এইসব জিনিসগুলো তারা জানতে যাবে। তো এই জিনিসগুলো যখন জানতে যাবে, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্লায়েন্টের দামে বসে রাখতে পারবেন না। দেখা যাবে যে ক্লায়েন্টরা আপনি মেসেজ দিচ্ছে যে আপনার ডেলিভারি চার্জ কত, এই জিনিসটা আপনি 2 ঘন্টা পরে রিপ্লাই দিচ্ছেন, এই 2 ঘন্টা পরে রিপ্লাই, এই 2 ঘন্টার সময় উনি আরেকজনের কাছ থেকে কাপড়টা নিয়ে কিনে নিচ্ছে। আপনার কি করতে হবে? ইনস্ট্যান্ট রিপ্লাইগুলো রেডি করে রাখতে হবে, বা এফএকিউ। এফএকিউ মিনস ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন।
এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো সিলেক্ট করে রাখতে হবে, মানে লিখে রাখতে হবে যে আপনার ডেলিভারি চার্জ কত, আপনার কাপড়ের কোয়ালিটি কেমন, এই সেই হ্যান ত্যান এগুলো লিখে রাখতে হবে। এগুলো হচ্ছে আমরা অ্যাড যখন চালাবো অ্যাডও লিখতে পারি, এদিক থেকে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই করে রাখতে পারি। অ্যাওয়ে মেসেজ, ধরেন আপনি বর্তমানে যে কাজটা করেন ওই কাজে নাই বা আপনি অফিসে নাই, আপনি অ্যাওয়ে মেসেজ দিয়ে রাখতে পারেন। দেখবেন বড় বড় কোম্পানির যারা সিইও লেভেলে যারা মানুষ আছে তারা ধরেন 3 দিনের জন্য যদি ভ্যাকেশনে যায় তারা একটা মেসেজ পাঠিয়ে রাখে, তাদেরকে ফোন দিবেন, ফোন দিলে অটোমেটিক একটা মেসেজ আসবে যে উনি এখন ভ্যাকেশনে আছে, উনি এতটা পরে ফ্রি হবেন, উনি এতটার পরে কথা বলবেন। ঠিক আছে, তো এসএমএস আমরা এই অ্যাওয়ে মেসেজটা দিতে পারি। ওইদিকে আমার একটা টাইম সিলেক্ট করে দিতে হয় যে আমি কতটা থেকে কতটা পর্যন্ত অ্যাওয়ে থাকবো, মানে আমি কাজের থেকে বিরত থাকবো। যেমন ধরেন এদিকে স্কেডিউল আছে, এই স্কেডিউল করে রাখতে পারি আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল না। যেহেতু আমার এটা বিজনেস প্রোফাইল এই কারণে আমি এদিকে কোনো ধরনের অ্যাওয়ে মেসেজ রাখি নাই, এটা সবসময় অন আছে। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড কোশ্চেন, মানে আপনার যে অ্যান্সারগুলো আপনি করেন নাই ওইগুলোরে সে সামনে দিয়ে নিয়ে আসবে। এমন হতে পারে আপনার কোশ্চেনগুলো নিচে দিয়ে চলে গেছে, মানে মেসেজ করতে করতে আপনি এগুলো নিচে চলে গেছে, আপনি এগুলো রিপ্লাই করেন, এগুলো সামনে দিয়ে নোটিফিকেশন দিব। বুঝতে পারছেন বিষয়টা? কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার মোবাইল নাম্বার যেসব ইনফরমেশনগুলো আছে, দেখবেন আমরা যখন এয়ারটেল চালাই তখন, এখনো তো চালান নাই, দেখবেন এর যখন চালাই অটোমেটিক কোশ্চেনের অ্যান্সারগুলো ফিল আপ করে দেয়। এই ফিল আপটা তারা এই জায়গা থেকে করে। আপনার যে লোকেশন আছে এই লোকেশনটা ফেসবুকের কাছে অবশ্যই আছে, আমি এই জায়গাতে আছে, আমার মোবাইলটা আমার সাথে আছে, আমার মোবাইল কই আছে, মোবাইলের মাধ্যমে জিপিএস ট্র্যাক করে গুগল জানে বা ফেসবুক জানে যে আমি কোন জায়গায় আছি, এই জিনিসটারও তারা ট্র্যাক করে রাখতে পারে। এই জিনিসটাও আপনি পরবর্তীতে ইউজ করতে পারেন। আরেকটা, আরো যদি সহজ করে বলি, আপনি দেখবেন মেসেঞ্জারে একটা অপশন আছে লোকেশন শেয়ারের অপশন, আপনি যে লোকেশন শেয়ার করতেছেন এই অপশনে দিয়ে আপনি লোকেশনটা শেয়ার করতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? আসেন একটু এডিট করে দেখাই দিই আপনাদেরকে। এটা কি কই ঢুকলাম আমি? ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? আপনি আমার মেসেজ করছেন, ইনস্ট্যান্ট একটা রিপ্লাই যাবে। এটা আমার বলছে চ্যানেলটা কোথায় যাবে, চ্যানেলটা হচ্ছে আমার মেসেঞ্জারও যাবে, ইনস্টাগ্রামেও যাবে। এই প্রিভিউটা আমার দেখাচ্ছে যে মেসেঞ্জারের প্রিভিউটা কি হবে আর ইনস্টাগ্রামের প্রিভিউটা কি হবে, দুইটার প্রিভিউ সেমই হয়। এবার দেখেন এদিকে লেখা আছে কি, আমি একটা জাস্ট জেনারিক কথা লেখা রাখছি, এটা আমি কাটতেছি। হ্যাঁ, এখন কেটে দিলাম, ল্যাপটপ আর্থিং হয়ে গেছে। ধরেন হ্যালো দেয়ার, welcome to clothing zone, clothing zone। Thanks search। अच्छा ऑन सर्विस दिए, सर्विस wait a minute, will connect you shortly, will connect shortly। দেখেন এদিকে আমি কি লিখলাম, hello there, welcome to cloth zone, thank you for message, our members are on service, we will connect you shortly। এদিকে মেইন জিনিসটা কি করলাম, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই দিছি। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কেমন হয়, যে আমি কিছুক্ষণের মধ্যে আপনার সাথে যোগাযোগ করছি। যদি বাংলায় লেখেন তাহলে বাংলায় আপনি খুব সুন্দর করে লিখবেন, যেহেতু আমি ইংলিশে লিখছি
আমি ধরে নিলাম এই পেজটা হচ্ছে কোন একটা মানে কি হতে পারে মানে এমন আমার টার্গেট অডিয়েন্স এরকম যারা ইংলিশ নিয়ে কাজ করে বা ইংলিশে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি আপনার ক্লায়েন্ট হয় বাংলা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আপনি বাংলায় লিখবেন যে আসসালামু আলাইকুম স্যার, ক্লথজনে মেসেজ করার জন্য ধন্যবাদ, কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করছে। এরকম করে আপনি সুন্দর করে একটা মেসেজ লিখে রাখতে পারেন। রাখার পরে জাস্ট এদিক থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, সেভ চেঞ্জেস হয়ে যাবে। এবার দেখেন এদিকে কিছু পার্সোনালাইজ মেসেজ আছে। এদিকে কি করতে পারেন, আপনি চাইলে এদিকে আপনি আপনার যে ক্লায়েন্টটা আছে আপনি ক্লায়েন্টের নাম লিখতে পারেন, যে হ্যালো দেয়ারের জায়গায় আপনি লিখতে পারেন যে ওই ব্যক্তির নাম। এই ব্যক্তির নাম লিখলে কি হবে, যেমন ধরেন ভাই আমি যদি শিহাব ভাইয়ের ডাক দেই যে শিহাব ভাই এদিকে আসেন, উনি কিন্তু খুব একটু ইয়া ফিল করবে যে না আমারে ডাক দিছে। কিন্তু আমি যদি বলি যে ভাই এদিকে আসেন, উনি কিন্তু আমি শিহাব ভাই বললে যেমন একটা ফিল করবে, এদিকে আসেন বললে কিন্তু ওই জিনিসটা ফিল করবে না। এসএমএস আমি যদি ক্লায়েন্ট একটু ভালো ফিল করাতে চাই তখন আমি ওনার নামটা ধরে কল করতে পারি। এবার দেখেন ফার্স্ট নেম ধরে কল করতে পারি, লাস্ট নেম ধরে কল করতে পারি, ফুল নেম ধরে কল করতে পারি, ফেসবুক পেজ নেম ধরে কল করতে পারি, এরপর পেজ লিঙ্ক ধরে কল করতে পারি। আপনি অনেক কিছু ধরেই কল করতে পারেন। আমরা এদিকে সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে ফুল নেমটা কল করি। এটা অ্যাড করে দিই, অ্যাড করে দিলে এই যে দেখেন হ্যালো, এরপর হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম হবে, ক্লায়েন্টের নাম হবে ওয়েলকাম টু ক্লথ জোন। এবার একটু পার্সোনালাইজ হয়ে গেছে না, যে ওনার নামটা আমি কল করতেছি, উনি আমার সাথে একটু কানেক্টেড ফিল করবে। এটা বুঝতে পারছেন? এই জিনিসগুলো ইউজ করবেন। এরপর হচ্ছে আপনি ধরেন এদিকে আপনি ইমোজি ইউজ করতে পারেন। ইমোজি ইউজ কেন করবেন, ইমোজি ইউজ করলে দেখা গেছে যে মানুষ ইমোজির সাথে অনেক বেশি কানেক্টেড হয়। যে আপনি ইমোশন যে জিনিসটা আছে, ধরেন আপনি একটা জিনিস লিখে দিয়েছেন, আপনি লেখার জিনিসটা কিন্তু আপনি ওই অপর সাইডের মানুষটা কেমন আছে ওই জিনিসটা আপনি অনেক সময় রিয়েলাইজ করতে পারেন না। যখন নাকি ইমোজি দিয়ে দেয় তখন আমি ফিল করতে পারেন যে সে কেমন আছে। তো ওই জিনিসটাই আপনি এদিকে কানেক্ট করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সব জায়গায় না, ইমোজি বুঝে ইউজ করতে হয়। ইমোজি কোন জায়গায় ইউজ করবেন আর কোন জায়গায় ইউজ করবেন না এটার একটা মানে এটিকেটস আছে। তো ওইভাবে আপনারা ইউজ করবেন। ওই জিনিসটা তো আশা করি আপনারা সবাই জানেন, ওই জিনিসগুলো নিয়ে কথা বলার কিছু নাই। তো এটা করলাম, করার পরে আমি জাস্ট সেভ দিয়ে দিলে সেভ চেঞ্জ হয়ে গেল। ভিডিওটা বুঝতে পারছি? এসএমএস ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের জিনিসটা আমি একবার রিভাইজ করছি যে আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট রিলেটেড 3টা কোশ্চেন আপনি আপনার প্রোফাইল বা পেজের ভিতরে কানেক্ট করে রাখতে পারবেন। যখন আপনার মেসেঞ্জারে যাবে এই 3টা কোশ্চেন প্রিভিউ হবে। কিভাবে প্রিভিউ হবে, এই যে দেখেন হাতের ডান পাশে দেখেন এটা প্রিভিউ দেখাইতেছে, দেখছেন? এই প্রিভিউটা হবে। বা এমন হইতে পারে আপনারা অনেক সময় কোনো একটা অ্যাড দেখছেন, অ্যাডে ক্লিক করছেন, মেসেঞ্জারে গেছেন, 3টা কোশ্চেন সামনে আসছে, আপনি এটার ভিতরে কোনো একটা ক্লিক করছেন। এরকম কি হয়েছে কোনো সময়? বহুবার হয়েছে। তো ওই যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা এই জায়গা থেকে আসে। বিষয়টা বুঝতে পারছেন? আর এই জায়গাটাতে কিভাবে আসবেন, ইনবক্সে যাবেন, ইনবক্স থেকে হাতের উপরের দিকে অটোমেশনে যাবেন, অটোমেশনে গেলে আপনার এই জায়গাতে নিয়ে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি না দেখায় আপনারা কেন বলে জানেন, অন্য জায়গাতে ধরায় দেখা যায়। আমি কিন্তু আপনার মুখস্থ বলার চেষ্টা করি। কেন মুখস্থ বলার চেষ্টা করি, আমার কথাটা যাতে আপনার মাথাতে ঢুকে যায়। যেমন আমি আপনারা বলছি লিঙ্ক কিভাবে করতে হয়, ফেসবুকে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এর পরে লিঙ্কড অ্যাকাউন্ট, মুখস্থ হয়ে গেছে না? বলবেন না? এই জিনিসটাকে মুখস্থ থাকতে হয় যে আমার ফেসবুকের কোন জায়গায় কোন জিনিসটা আছে। একটা ডাক্তার যখন বডির ভিতরে চেক আপ করে উনি জানে বডির ভিতরে কোন জায়গায় কোন জিনিসটা আছে। এসএমএস আপনি যখন মার্কেটিং করতে যাবেন, ফেসবুক নিয়ে কাজ করতে যাবেন, কোন জায়গায় কোন জিনিসটা আছে আপনার মুখস্থ থাকতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হয়। এসএমএস এই জিনিসগুলো খুব ভালো করে ইন ডিটেল মুখস্থ করে নেবেন। এবার আমরা যদি অন্য একটা পেজ দেখি, মানে এটা তো আমার একটা পেজ দেখালাম, এখন অন্য একটা পেজ যদি আপনারা দেখাই, ধরেন কোনটা দেখাইতে পারি, এটা দেখানো যাবে না, ধরেন কুমিল্লা আইটিতে আছেন, কুমিল্লা আইটির পেজই দেখাই আপনাদের। দেখেন অ্যাওয়ে মেসেজ কোনো সময় কোনো সার্ভিস যারা দেয় তারা কোনো সময় অ্যাওয়ে মেসেজ রাখে না। কারণ হচ্ছে তারা কোনো সময় বন্ধ করে না। যদি আমি বন্ধ করারই হই তাহলে আমি কেন অনলাইনে আসছি? অনলাইনে আমি এই কারণে আসছি যে আমার বিজনেস কোনো সময় বন্ধ হবে না। বিজনেস আমি ঘুমাইলেও আমার বিজনেস চলবে। এটা বুঝতে পারছেন? তো এই দেখেন ওনারা কি করছে, ওনারা হচ্ছে এফএকিউ, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলতেছি, ওনারা এই যে সিলেক্ট করছে যে আপনার লোকেশন কোথায়, বর্তমানে আপনারা কি কি সার্ভিস চালু আছে, ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শেখানো হয় কিনা, কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হয়, আপনার কি অফিস টাইম কখন, আপনাদের সন্ধ্যাকালীন কোনো সুযোগ আছে কিনা। এবার দেখেন আমি যদি প্রথমটাতে ক্লিক করি, ক্লিক করলে কি হইতেছে অ্যান্সার, প্রশ্ন আসতেছে, প্রশ্ন আসার পরে অ্যান্সার আসতেছে। এখন আপনারা বলেন তো এই যে অ্যান্সারটা আছে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। মানে এজ এ আপনারা মার্কেটার হিসেবে মানে আপনি তো মার্কেটার হয়ে যাবেন আপনারা, মানে এজ এ মার্কেটার হিসেবে আপনারা কি মানে মনে করতেছেন যে দিস কোশ্চেন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউর ক্লায়েন্টস? জি
তথ্য ঠিক আছে, কিন্তু তথ্য দেওয়ার ওয়েটা কি ঠিক আছে? আমি এই জিনিসটা এই কারণে দেখা যাচ্ছে আপনার তথ্য দেওয়ার ওয়েটা কি ঠিক আছে এদিকে? বুঝতেছেন না? একটা জিনিস সবসময় খেয়াল করেন, সেলস ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন। আপনার কমিউনিকেশন যত সুন্দর হবে সেলস তত ইজি হবে, মার্কেটিং তত ইজি হবে। এবার আপনার আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কি, আপনি ডাইরেক্ট করলেন আপনার নাম দিয়ে কাম কি, মেজাজ খারাপ হয়ে যাবো না? আপনি যদি বলেন যে ভাই আমার নাম এটা, ঠিক আছে, আমি এই জায়গায় থাকি, আপনি সুন্দর করে বললেন না? এসএমএস আপনি আমার জিজ্ঞেস করছেন যে আপনার অফিস লোকেশন কোথায়, আপনি ডাইরেক্ট করে দিলেন 194 বাই পুলিশ লাইন মোড় জেলখানা রোড সামথিং হ্যান ত্যান করে দিলেন। আপনি কি বলতে পারতেন না আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লাটিতে আপনাকে স্বাগতম? এরপরে আপনি দেন যে ঠিকানাটা দিয়ে, আপনি এটাও লেখেন না যে ঠিকানা, ঠিকানা দেওয়ার পর এরপর আপনি লেখেন যে 100 কত 94 পুলিশ লাইন মোড় সামথিং হ্যান ত্যান যা আছে তা লেখেন। আপনি যে সালামটা দিলেন, সালামটা দেওয়ার পর ওনার নামটাও লিখতে পারেন আপনি যে আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লাটিতে আপনাকে স্বাগত। ঠিক আছে, আমরা কিন্তু মেসেজগুলো এভাবেই দিই, কিন্তু এই জায়গাতে মানে ঠিক করার টাইম পেতেছি না। ঠিক করার টাইম পেলে আমরা ঠিক করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন মেসেজগুলো পাঠাই তখন আমরা এগুলো এডিট করে পাঠাই যে আসসালামু আলাইকুম, কুমিল্লাতে স্বাগতম, আপনার যদি অফার প্রয়োজন হয় তাহলে আমরা অফার কমিউনিকেশন করি, যদি আমার ঠিকানা প্রয়োজন আমরা ঠিকানার কমিউনিকেশন করি। বুঝতে পারছেন বিষয়টা? মানে মানুষরা যত সুন্দর করে একটা জিনিস কি যত বেশি স্পেশাল ফিল করাতে পারবে মানুষের তত বেশি সেল জেনারেট করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? কোনো সময় শর্ট অ্যান্সার দিবেন না, মানুষের কোনো সময় শর্ট অ্যান্সার দিবেন না। আইএলটিএস এর একটা জিনিস আছে, আইএলটিএস এর একটা জিনিস দেখবেন যে তারা যখন কোশ্চেন করে যে আপনার নাম কি, তারা দেখবেন যে নামটা বলে ঠিক আছে, যে তার পাশাপাশি তার নিকনেমটা কি, তার কি নিকনেমে ধরে ডাকবে সেই জিনিসটাও বলে। যে আমার নাম শাহপরান রৌনক, কিন্তু আপনি আমাকে রৌনক বলে ডাকতে পারেন। আমাকে জিজ্ঞেস করছে সে যে তা আপনার আমি কি নামে ডাকবো, সে আমার জিজ্ঞেস করছিল নাম কি আপনার, আমি তো নামটা বললেই পারতাম, কিন্তু আমি তো একটু এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড কেন করলাম? যাতে সে আমার সাথে কানেক্টেড ফিল করে। এসএমএস এই জায়গাটাও সেম, আমি যে সালাম দিলাম তারে, সে হিন্দু হোক মুসলমান হোক ডাজন্ট ম্যাটার, সে আমার সাথে কানেক্টেড ফিল করবে যে সে আমারে টাইম দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? কোনো ডাউট আছে? এবার আসেন পরবর্তী কোশ্চেনে। বর্তমানে আপনাদের কি কি কোর্স চালু আছে এবার দেখেন, এদিকে সব ঠিক আছে কিনা একটু বলেন। বাহ, আপনারা তো কোর্স পড়া শুরু করছেন মনে হয় প্রাইস টেস্ট সহ। সব ঠিক আছে? আর এটি তো যে লেখছে সে ঠিকই লিখবো, সিস্টেম ঠিক আছে কিনা কথা। হ্যাঁ ঠিকই দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা যত কিছু দেখি আমরা চিন্তা করি না। এদিকে দেখেন আমাদের কিছু ফিচার দেওয়া আছে না, আমরা পার্সোনালাইজ করতে পারি, আমরা ইমোজি ইউজ করতে পারি। এখন ধরেন আমি সুমাইয়া আপু আমারে মেসেজ করছে, সুমাইয়া আপু আমার কুমিল্লা আইডির পেজে মেসেজ করছে যে আসসালামু আলাইকুম আপনাদের কি কি কোর্স চালু আছে। এখন আমি ওনারা বলতে পারি না আসসালামু আলাইকুম, সুমাইয়া আপুর নাম কি, পুরো নাম কি, সুবাইয়া সাবরিনা আপু, আসসালামু আলাইকুম দেওয়ার পরে সুমাইয়া ধন্যবাদ কুমিল্লা আইডিতে মেসেজ করার জন্য, ওনার নামটা আমি মেনশন করলাম। কিভাবে মেনশন করব? এই যে এখানে আমার পার্সোনালাইজ মেসেজ আছে, আমি এদিক থেকে মেসেজ করতে পারি না, ফুল নেমটা দিতে পারি না। আসসালামু আলাইকুম দেওয়ার পরে শুভেচ্ছা জানিয়ে তো ওনার নামটা আমি বলতে পারি না, ওনার নামটা বললে ওনার ভালো লাগবে না, লাগবো কিনা? একটা জিনিস দেখেন, ডাইরেক্ট মেসেজ যাওয়ার থেকে সুন্দর করে পার্সোনালাইজ মেসেজ পাঠালে কিন্তু উনি আরো বেশি কানেক্টেড ফিল করবে। আমার মেইন বিষয় হচ্ছে মেসেজের মেইন বিষয় হচ্ছে কানেক্টেড ফিল করা। কারণ এই স্টেজের থেকে মানুষ অন্য পেজে চলে যায়। আপনি যদি এই স্টেজে আটকাইতে পারেন, এই স্টেজটা এটা কোন স্টেজ? এটা হচ্ছে যে আপনার অ্যাডটা দেখছে, অ্যাডটা দেওয়ার পর অ্যাডটা একবার দেখে নাই, অ্যাডটা কয়েকবার দেখছে, অ্যাডটা দেখার পরে আপনার মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পরে আপনি যদি তারে মেসেজে হ্যান্ডেল না করতে পারেন তখন সে অন্য কোনো একটা জায়গায় চলে যাবে, অন্য কোনো একটা প্রোডাক্ট কিনে ফেলো, আপনার প্রোডাক্টটাই কিন্তু, কিন্তু আপনার মেসেজের কারণে সে প্রোডাক্টটা কিনলো না। আপনার এই স্টেজটা কোন স্টেজটা? সেল দেওয়ার আগের স্টেজ। বুঝতে পারছেন? মানে এই জায়গাতে আপনি সেলসটা কনফার্ম করবেন, এই স্টেজে আপনি যদি উল্টাপাল্টা মেসেজ করেন জীবনও সেল হবে না। এটা বুঝতে পারছেন? তো এই জায়গাটা খুব সতর্কতার সাথে ক্লায়েন্টের কাজ করেন বা নিজের কাজ করেন, খুব সতর্কতার সাথে খুব সুন্দর করে লিখবেন, মানে আপনার ভিতরে যত সুন্দর সুন্দর বাক্য আছে ওই বাক্যগুলো এদিকে দিয়ে দিবেন, না বলে চ্যাট জিপিটিতে আছে। আর এগুলো দেখানোর দরকার আছে? বিষয়টা বুঝতে পারছেন তো কি কি হবে বিষয়টা? হ্যাঁ, কানে কন্টাক্ট ইনফরমেশন, আসেন দেখি কন্টাক্ট ইনফরমেশন কি আছে।
কোনো কিছু করে নাই। দেখেন এদিকে আমরা ওই যে আগে যা দেওয়া আছে ওই জিনিসটাই দেওয়া আছে। এটা হচ্ছে একদম জেনারিক, আপনার কোনো কিছু নাই, আপনার কোনো কিছু সেট আপ করা নাই, এটা সেট আপ করা থাকবেই, এটা বাই ডিফল্ট সেট আপ করা থাকে। এটা বুঝতে পারছেন? দেখেন থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড সামওয়ান উইল রেসপন্স ইউ। এটা হচ্ছে ফেসবুক জেনারিক ভাবে লেখা রাখছে। কারণ আপনি চাইলে এটা এডিট করে দিতে পারেন যে আসসালামু আলাইকুম স্যার, আপনার ওনার নাম দিলেন, দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, জরুরি প্রয়োজনে অমুক নাম্বারে ফোন করতে পারেন, ঠিক আছে? এই নাম্বারটাও দিয়ে দেওয়া, অনেক অনেক পেজে এই নাম্বারটাও দিয়ে দেওয়া হয়। এবার দেখেন এদিকে একটা বাটন আছে, আপনি এখানে মিডিয়া অ্যাড করতে পারেন। মিডিয়াটা কি? মিডিয়া হচ্ছে আপনার ইমেজ। এবার ধরেন আপনি ধরেন কোন একটা স্পেশাল কোন একটা অ্যাড চালাইছেন, মানে একটা স্পেশাল অ্যাড চালাইছেন, ওইটার ভিতরে একটা প্রোডাক্টই আছে, আপনি চাইছেন এর ভিতরে একটা ইমেজও থাকুক, যে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন ওই প্রোডাক্টটা একটা ইমেজ থাকুক। তখন আপনি কি করবেন? ইয়াতে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার যে মিডিয়াটা আছে ওই মিডিয়াটা এই থেকে নিবেন, নেওয়ার পরে জাস্ট কানেক্ট করে দিবেন, আর কিছু করার দরকার নেই। এখন দেখতেছেন আপনার এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কোনো একটা ওয়েবসাইটে যায় কিনুক, পারচেস করুক, বা ওয়েবসাইটে যাক, পারচেস না করলেও এই ইমেজটা নেওয়ার জন্য কোনো একটা ওয়েবসাইটে যাইতে হবে। তখন কি করবেন? বাটন অ্যাড করবেন, বাটনে একটা লেবেল দিবেন, ধরেন ভিজিট ভিজিট ওয়েবসাইট। এবার ভিজিট ওয়েবসাইট দিয়ে আপনার যে ওয়েবসাইটের ইউআরএল আছে, ইউআরএল তো বুঝি, পেজের যে ওই ইউআরএল আছে, আচ্ছা ওইটাও দেখাই দিই। সব যখন দেখাই যাচ্ছে ঘরের বাজার, ধরেন এই ওয়েবসাইটের কোনো একটা পেজ নিব, আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা সেল করব, ওই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা এখানে নিয়ে বসাবো। বাহ, এটা তো লোডই নেন। ধরেন এই লিঙ্কটাই আমরা নিলাম, মেটা সুইট কই। এবার এদিকে এনে জাস্ট এটাকে প্লেস করে দেন, প্লেস করে দিলেন, শেষ। এবার এদিকে জাস্ট সেভ করে দেন, সেভ করে দিলেই আপনার লিঙ্কটা কাজ করা শুরু করবে। যখন আপনারা মেসেজ দিবে, মেসেজ দিলে আপনার ইমেজ দেখবে, ইমেজের নিচেই থাকবে এই যে আপনার এই যে যে বাটনটা দিয়েছেন ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে আপনার এই লিঙ্কে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা আমরা কোন জায়গায় ইউজ করি? এই জায়গাটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের ওই যে উপরে দেখে আসছি না যে আপনাদের ঠিকানা কোথায়, এই ঠিকানার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বেশি ইউজ করি, যে আমার ঠিকানা কোথায় বা আমার মোবাইল নাম্বারটা কি। ধরেন আপনি এদিকে সুন্দর করে লিখলেন যে আসসালামু আলাইকুম স্যার, নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে কল করতে পারেন। এটা দেওয়ার পরে আপনি একটা মিডিয়া দিলেন, যে কল করার একটা মিডিয়া সাইন দিলেন, দেওয়ার পরে বাটন এড করলেন, বাটন এডের ভিতরে ধরেন হোয়াটসঅ্যাপের নাম্বার দিলেন, হোয়াটসঅ্যাপের যে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের কিন্তু লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা জাস্ট এদিকে প্লেস করে দিলেন, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তখন ওই জায়গা থেকে আপনারা কানেক্ট করতে পারবেন। এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না বিষয়টা? দেখেন কিন্তু, না বুঝলে বললে দেন, আবার বুঝাই দেব, না পরে দেখা যাবো যে না বুঝলে আবার ঝামেলা হয়ে যাবে। আওয়াজ তো বললাম, আওয়াজ হচ্ছে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবেন না থাকবেন এই জিনিসটা। লোকেশন ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম ওই জিনিসটাই লোকেশনে ইউজ করতে পারেন। এই যে মিডিয়ার বাটন দিয়ে আপনি চাইলে গুগল ম্যাপটা অ্যাড করে দিতে পারেন এই জায়গার ভিতরে, যে আপনি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিলেন, আপনার এই প্লেস ধরেন এই প্লেসে আসবে সে, এই প্লেসের যে গুগল ম্যাপের লোকেশনটা আছে ওইটার লিঙ্কটা কপি করে এদিকে বসাই দিলেন, বসাই দিলে উনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার অটোমেটিক ওনার বাড়ি থেকে কুমিল্লা আইটির যে রোড ম্যাপটা আছে রোড ম্যাপটা ওরা দেখাই দিবে। বিষয় ক্লিয়ার? কোনো ডাউট আছে? ক্লিয়ার কি না? এই হচ্ছে অটোমেশন। এবার বলেন কোনো প্রশ্ন আছে কিনা? এটা করতেই হবে, মাস্ট। এটা করতেই হবে। কোনো কোশ্চেন নাই? তাহলে লিড সেন্টার দেখা দিই। লিড সেন্টার ধরেন আপনার আপনার কাছে
ক্লায়েন্ট আসছে, ঠিক আছে, আপনার আপনার যে অ্যাডগুলো চালান, ধরেন আপনি একটা বিজনেস, আপনি অ্যাড চালান, লিড অ্যাড চালান, বা আপনার কাছে আপনার মেসেজের মাধ্যমে আপনার নাম্বার দেয়, আপনার বা ও ক্লায়েন্টের ঠিকানা দেয়, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা বলি লিড। একটা মানুষকে কানেক্ট করার জন্য যে ইনফরমেশনটা আমরা পাই, যে ইনফরমেশনের মাধ্যমে আমি একটা মানুষকে কানেক্ট করতে পারি, ওটা আমরা বলি লিড। বুঝতে পারছেন? এটা হচ্ছে লিড সেন্টার, মানে আমাদের যে লিডগুলো আসে সব এই লিড সেন্টারে জমা হয়। এই লিড সেন্টারে যদি আমরা একটু ক্লিক করি দেখবেন যে এদিকে আমাদের অনেকগুলো লিড আছে। এই লিডগুলো আমরা কি করি, লিডগুলো আমরা কালেকশন করি, কালেকশন করার পরে আমরা ওদেরকে ফোন দেই। এটা সবচেয়ে বেশি ইউজ করে কারা, যারা B2B বিজনেস করে, বিজনেস টু বিজনেস, যেমন রিয়েল এস্টেট বিজনেস, যারা রিয়েল এস্টেট বিজনেসটা কিন্তু পুরোপুরি B2B, তারা পুরোপুরি লিডের উপরে নির্ভরশীল। আপনি যখন অ্যাড দেখবেন, ধরেন BTI এর অ্যাড দেখলেন, বা ধরেন কি হতে পারে যে কোনো বিল্ডার্স এর অ্যাড দেখবেন, তারা আপনারা কিন্তু কোনো ধরনের ওয়েবসাইটে ইয়ে করে না, কনভার্ট করে না। ওয়েবসাইটে কনভার্ট করলেও ওয়েবসাইটে নিয়ে আপনার একটা ফর্ম ফিল আপ করায়, যে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা, এগুলো আপনার ফিল আপ করায়। করানোর পরে তারা আপনাকে কল করে যে আসসালামু আলাইকুম স্যার, আপনি অমুক ওয়েবসাইটের ভিতরে নাম্বার দিয়েছিলেন আপনার, আপনি কি কোনো ফ্ল্যাট কিনতে চান কিনা বা প্লট কিনতে চান কিনা। আপনি যদি কিনতে চান আপনি কিনবেন, আর না কিনতে চাইলে কিনবেন না। এখন এই যে লিডটা লিডটা আমরা কেন ইউজ করি? লিড আমরা তখন ইউজ করি যখন আমাদের এমন কিছুই আমরা সেল করি যেটা মানুষের অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয়। যেমন ধরেন আপনি একটা অ্যাপেলের কোনো কিছু একটা কিনবেন, আপনি কি হুট করে যায় কিনে নিয়ে আসবেন? একটা 2 লাখ টাকার প্রোডাক্ট বা 5 লাখ টাকার প্রোডাক্ট আপনি কি হুট করে যায় কিনে নিয়ে আসবেন? এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার। যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা লিড অ্যাড চালাই। বুঝতে পারছেন? এই লিড অ্যাডের যে ইনফরমেশন গুলো আছে সব আমরা এই লিড সেন্টারের ভিতরে আসা জমা হয়। মানে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের কারণে আমরা লিড অ্যাডটা দেখতে পারতেছি। আসতেছে না। এদিকে আসলে মূলত কি হয়, আপনার যে মোবাইল নাম্বার গুলো আছে, আপনার যে নাম আছে, মোবাইল নাম্বার আছে, ইনফরমেশন, জিমেল, আপনি যাই দেন এই সব কিছু আমার এই সেন্টারের ভিতরে এসে জমা হয়। আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। এক্সপোর্ট করে নিতে পারি বলতে হচ্ছে যে আমার যে গুগল ডক আছে বা মাইক্রোসফট এক্সেল আছে, ওই এক্সেলের ভিতরে আমরা এটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারি, এদিক থেকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে যেতে পারি, ঠিক আছে, বা যেটা আমরা বলি এক্সপোর্ট করে নেওয়া। এক্সপোর্ট করে আমরা ওই জায়গাতে নিয়ে আমাদের যে সেলস টিম থাকে ওই সেলস টিমরে আমরা সার্ভিস করে দেই, যে আপনারা এগুলোর কল দেন, ওনারা কল দিয়ে ওনারা ক্লোজ করার চেষ্টা করে, সেলস ক্লোজ করার চেষ্টা করে। এই জায়গাতেই আমাদের মেইন ইনফরমেশন গুলো এসে জমা হয়। এই যে আপনাদের কাছে অনেক সময় ফোন দেয় না, আপনারা অনেক সময় অবাক হয়ে যান যে আমার নাম, মোবাইল নাম্বারটা পাইলো কই তারা, এরকম হয় না যে অবাক হয়ে গেছেন যে মোবাইল নাম্বারটা পাইলো কই, তারা এই জায়গা থেকে মোবাইল নাম্বারটা পায়। আপনি কোথাও না কোথাও মোবাইল নাম্বারটা দিছিলেন, ক্লিক করছেন, ভুলে ভালে ক্লিক করছেন, সাবমিট দিয়েছেন, এই জায়গাতে এসে জমা হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? দেখা যায় ভালো ভালো একটু। আচ্ছা, মনিটাইজেশন নিয়ে আমরা কথাবার্তা তেমন একটা বলবো না, কারণ হচ্ছে মনিটাইজেশন নিয়ে আমাদের কোনো কাজ নাই, বা এটা নিয়ে আমরা কাজ করি না। যদি আপনারা কাজ করতে চান তাহলে করতে পারেন। একটাও কাজ করতে চান এরকম কথা? দেখেন, মনিটাইজেশন মনিটাইজেশনের বিষয়টা কি, আপনি যে পেজ ইউজ করতেছেন, আপনার যে পেজটা আছে ওই পেজটার ভিতরে একটা ইনকাম স্ট্রিম অন করা, মনিটাইজেশন। মনিটাইজ করা মানে হচ্ছে আপনাদের পেজটা আছে এটা মনিটাইজ করা, মানে আর্নিং করা। এটা কি মনিটাইজ করা মানে হচ্ছে যে মানে আর্নিং জেনারেট করা। এদিকে হচ্ছে যে আপনার মনিটাইজেশন যদি কোনো ভায়োলেশন থাকে, মানে আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে যে এই যে কারণে আপনার মনিটাইজেশন হচ্ছে না, তখন এদিকে রেড একটা সাইন থাকবে। রেড সাইনের ভিতরে লেখা থাকবে সুন্দর করে যে কি কারণে তারা আপনার মনিটাইজেশন দিতে পারছেন। আপনি ওই জিনিসটা পড়বেন, পড়ে ওই জিনিসটা সমাধান করার চেষ্টা করবেন। যদি সমাধান করেন 1-2 মাসের ভিতরে বা তাদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তারা এটা মনিটাইজটা অন করে দেয়। বুঝতে পারছেন? যেমন এই পেজটার ভিতরে আমাদের মনিটাইজেশন কোনো ভ্যালুয়েশন মানে ভ্যালুয়েশন নাই, বা সরি ভায়োলেশন নাই। আপনি যদি এটার এলিজিবিলিটি দেখেন, এদিকে দেখবেন যে 100% সবকিছু ঠিকঠাক আছে। আমাদের মনে স্টারটা অন করা আছে। স্টার হচ্ছে যে আপনি যে রিলস দেখেন, রিলস দেখলে দেখবেন যে নিচে দিয়ে বা লাইভ যখন ফেসবুক লাইভ যখন দেখেন, তখন দেখবেন যে পাশে দিয়ে একটা স্টার সাইন থাকে। ওটাতে স্টারে ক্লিক করলে আপনি টাকা পাঠাতে পারেন মানুষকে। মনে হয় 20 টাকা থেকে মনে হয় উপরের দিকে যত ইচ্ছা তত পাঠানো যায়, বা সামথিং 120 টাকা থেকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় আমি জানি না। ওইরকম করে আপনি টাকা পাঠাতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ইন স্ট্রিম অ্যাড। আমরা যখন ফেসবুকে অ্যাড দেখি, ভিডিও দেখি, বড় বড় লং ভিডিও দেখি বা শর্ট ভিডিও রিলস দেখি, তখন দেখবে যে ভিডিওর মাঝখান দিয়ে অ্যাড ঢুকে গেছে, বা ভিডিওর মাঝখান দিয়ে আরেকটা ভিডিও চলা শুরু করছে, যেটা আমরা অ্যাড বলি। ওই অ্যাড দ্বারা বলতেছি আমরা ইন স্ট্রিম অ্যাড, মানে একটা জিনিস স্ট্রিম হয়ে যাচ্ছে তার ভিতরে আরেকটা জিনিস স্ট্রিম হয়ে গেছে, এটা আমরা বলতেছি ইন স্ট্রিম অ্যাড। এরপর হচ্ছে অ্যাডস অন রিল।
আমাদের যে রিলস পার্টটা আছে, ফেসবুকে কিন্তু আলাদা করে রিলস পার্ট আছে। ওই রিলস পার্টের ভিতরে যে অ্যাডগুলো দেখা যায়, রিলস আকারে যে অ্যাডগুলো দেখা যায়, ওটা আমরা বলি অ্যাডস অন রিলস। বিষয়টা ক্লিয়ার? এছাড়াও ফেসবুকের প্রায় 40,000-এর মতো ওয়েবসাইট আছে, মানে অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট আছে, যেগুলোর ভিতরে ফেসবুকের নিয়ন্ত্রণ আছে। এটাতে বলা হয় ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক। এই অডিয়েন্স নেটওয়ার্কের ভিতরে ফেসবুক তাদের অ্যাডগুলো দেখায়, ওইগুলোর ভিতরেও আপনার মনিটাইজেশন আসে। বুঝতে পারছেন? আপনার যে কন্টেন্টটা আছে ওই জিনিসগুলো ওইদিকেও প্রিভিউ হয়, যার মাধ্যমে আপনার একটা আর্নিং জেনারেট হয়। বিষয়টা বুঝতে পারছেন? মনিটাইজেশন নিয়ে কোনো ধারণা মানে কথাবার্তা আছে থাকলেও আমি দুঃখিত, আমি এই বিষয়টা নিয়ে তেমন একটা জানি না। ঠিক আছে, এবার আসেন আমার পার্ট তো অ্যাড নিয়ে, আমি অ্যাড নিয়ে কথাবার্তা বেশি করি, অ্যাড আর এসইও নিয়ে বেশি কথাবার্তা করি। এই সব বিষয়ে আমার মানে মনিটাইজেশন রিলেটেড ইনফরমেশন আমার কাছে কম কম পাবেন, আগে আগে বলে দিলাম। এবার দেখেন আমার এই পেজে যাবৎকালে যত রকমের অ্যাড হয়েছে সব আমি অ্যাডের এই এই জায়গাতে পাবো, এই যে অ্যাড সেকশনে পাবো। ভিডিওটা বুঝতে পারছেন? মানে এই পেজের ভিতর যত অ্যাড হয়েছে, এবার হইতে পারে এটা বুস্ট, হইতে পারে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড। বুস্ট আর অ্যাড ম্যানেজার থেকে অ্যাড একটু হালকা ডিফারেন্স আছে, হালকা না মানে মোটামুটি ভালোই ডিফারেন্স আছে। যখন আমরা ঢুকবো ক্লাসে তখন বুঝতে পারবো। তো এই যে ডিফারেন্সটা, এদিকে আমরা দেখতে পারবো আমাদের টোটাল রিচগুলো কি আছে, পোস্ট এঙ্গেজমেন্ট কি আছে, আমরা এদিক থেকে ডিসিশন মেক করতে পারবো। এই যে পার্টটা ইনসাইডের পার্ট আর এই অ্যাডের পার্ট, এগুলো হচ্ছে আমার ডিসিশন মেকিং পার্ট। ডিসিশন মেকিং পার্ট কি মানেটা কি, মানে হচ্ছে আমি আগামী সামনের দিকে যে অ্যাডগুলো চালাবো এগুলো কি ধরনের অ্যাড হবে, এগুলোতে বাজেটিং আমি কেমনে রাখবো, এটা ফানেলিং কেমনে করবো, এটা কিভাবে আমি ক্লায়েন্ট অ্যাকোয়ার করবো, কিভাবে সেলটা জেনারেট করবো, এগুলোর আমরা বলতেছি ডিসিশন মেকিং পার্ট। এই ডিসিশন মেকিং পার্ট আমরা ইনসাইড থেকে নেই, এই ইনসাইড অপশন থেকে নেই আর এই অ্যাড অপশন থেকে নেই। এবার দেখেন ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্ট আপনার অ্যাডের কিছু বুঝে না, আগা মাথা কিছুই বুঝে না, উনি জাস্ট আমরা বলছে অ্যাড চালাই দেন, কিন্তু উনি এটা বুঝে যে আমার অ্যাড যে চালাইছি এখন কত কি আসছে আমার রেসপন্সটা জানতে হবে। তখন আপনারা বলো যে আমি গত ইয়েতে অ্যাড চালাইছি এটার কি অবস্থা, আপনি আমার রিপোর্ট করেন, গত এক মাসের রিপোর্ট করেন। তখন আপনি কি করবেন, তখন এই জায়গা থেকে আপনি সুন্দর করে ধরে আপনি কত টাকা স্পেন্ড করছেন, কত টাকা স্পেন্ড হয়েছে, কত রিচ হয়েছে, কত ফলোয়ার হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে, এগুলো সব ধরে রিপোর্ট করে দিবেন। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে? অ্যাড সামারি তো আমরা দেখলামই বিষয়টা। এই মেইন বিষয়টা হচ্ছে আমার এই যে ইনসাইডে দেখলে আমরা যে জিনিসটা দেখতে পারি, এই জিনিসটা আমরা এদিকে সেম দেখতে পারি, জাস্ট এদিকে আমরা এক্সট্রা দেখতে পারি সবগুলো অ্যাড, কতগুলো অ্যাড আমি চালাইছি এই অ্যাডগুলো আমরা এদিকে দেখতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার নাই, আপনার ক্লায়েন্ট আপনার যে অ্যাড ম্যানেজার আছে মানে আমার যে অ্যাড ম্যানেজারটা আছে ওই অ্যাড ম্যানেজারটা দিয়ে সে অ্যাডটা চালাবে ওর পেজের ভিতরে, এটা চালানো যায়। এখন সে তার যে অ্যাডটা চললো সেটা বুঝবো কেমন, সে এই জায়গা থেকে এই জায়গা থেকে বুঝতে পারবে যে এই পেজটার ভিতরে একটা অ্যাড চলতেছে, মানে আমি যে অ্যাডটা চালাইছি অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে, এটা কত টাকা স্পেন্ড হয়েছে না হয়েছে কি হয়েছে, এই জিনিসটা সে এই জায়গা থেকে দেখতে পারবে। ভিডিও বুঝতে পারছি? কোনো মানে সমস্যা আছে এই জায়গাগুলোর ভিতরে? আমি কিন্তু চেষ্টা করছি আপনারা হোম থেকে অ্যাড পর্যন্ত মানে মোটামুটি যা আছে সবগুলো একদম ইয়া করে দেওয়ার। এই জিনিসটা আপনারা আমার মনে হয় না কোনো কোর্সে করে দিবে, কারণ জাস্ট বিজনেস ম্যানেজারটা দেখা চলে যায়, আমি সামনে পোস্ট করে দেখাবো ভিডিও রিলস এগুলো পোস্ট করে দেখা দেবো। কোনো কোশ্চেন আছে মানে বিজনেস ম্যানেজারটা মানে এই যে মেটা সুইটটা এটার কি মাথা ঘুরে যাচ্ছে এরকম কি লাগতেছে, মানে বুঝতেছেন না এরকম মনে হইতেছে? যদি মনে হয় তাহলে আমার একটু বলেন, আমি একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মাথা ঘুরায় কিনা? স্যারের কি মাথা ঘুরায় নি? কথা কি বেশি হয়ে গেছে? কোনো সমস্যা নাই তো আপনি এখনো তো কোর্স মাত্র শুরু হইলো, তার মধ্যে আবার 4টা ক্লাস ব্রেক, মানে 4টা ক্লাস আরো সামনে বাড়লো। তো ওই জায়গা থেকে চিন্তা করলে দেখবেন যে আপনার সময় আস্তে আস্তে বাড়তেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, তাড়াতাড়ি এসে এই জায়গা এই যে ল্যাপটপ এই যে জিনিসপত্রগুলো আপনাদের সামনে রাখা হয়েছে এগুলো একটু মনিটাইজ করেন। পরে কইবেন তো কুমিল্লা আইটিতে জাস্ট ক্লাসই করায় প্র্যাকটিস করায় না। এ- কি 11টা পর্যন্ত ক্লাস চলে, 11টার পরে ক্লাস ক্লাস নাই, এরপরে বসে বসে প্র্যাকটিস করেন। ক্লাস থাকে?
সবসময় তো থাকে না। আচ্ছা ওই যে আমার, না ওই বেঁচে ক্লাস থাকে, সানিয়াপুর ক্লাস থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস শেষে কোনো ক্লাস থাকে না, তখন করতে পারেন চাই। আর যখনই প্রয়োজন হবে আসা কাজ করবেন, যদি ল্যাব খালি থাকে ওই এসআর ওদেরকে বলবেন, এসআর ওরা বললে ওরা একটা শিফট দিয়ে দিব, ওই শিফটে এসে বসে বসে কাজ করবেন। আর বাসায় যদি ল্যাপটপ কম্পিউটার থাকে, রেগুলার 2 ঘন্টা করে সময় দেন, প্রতিটা রুলসে 2 ঘন্টা করে প্রতিদিন সময় দেন, দেখবেন যে এমনি আপনারা ডিজিটাল মার্কেটার হয়ে বাইরে যাবেন। এদিকে ডিজিটাল মার্কেটার না হইলেও কাজ শিক্ষা যাবেন। ঠিক আছে, মানে বড় স্বপ্ন বড় দেখে, কিন্তু বিষয় হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। আর এই বিষয়গুলো, এই যে অর টুলস এর যে বিষয়গুলো আছে, অর টুলস এর বিষয়গুলো আমরা কাজ করতে করতে শিখবো। হ্যাঁ, কারণ এগুলো ধরে ধরে শিখতে গেলে আমার অনেক সময় লাগবে, কোনো দরকার নেই এত সময় নষ্ট করার। মেটা সুইটটা আমি দেখাই দিছি। আগামী ক্লাসে আমরা দেখবো যে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে এক জায়গায় পোস্ট করলে, এটা তো আমরা আপনাদেরকে দেখাইছি একটা, তারপরে অন রেকর্ডে আমরা একটা দেখাই দিব যাতে আপনার কাছে এটা জমা থাকে। ওই পোস্টগুলো দেখবো, দেখার পরে আমরা আস্তে করে আমরা অ্যাড পার্টের দিকে ঢোকা শুরু করবো। ঠিক আছে, আমি চাইছি আপনাদেরকে অ্যাড পার্ট ঢোকানোর জন্য। এখন বলেন আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি অ্যান্সার দিয়ে। আমি একটু বসি, হ্যাঁ। বলেন, কোনো কোশ্চেন আছে? স্যার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে ইয়ে করেন, তাহলে আমি ক্লাস অফ করতেছি, হ্যাঁ।